আসসালামু আলাইকুম। মেঘনা পরীর প্রেম, লেখক মোহাম্মদ ইমরান। বাবা মারা যাওয়ার পর পৃথিবীটা আমার জন্য হঠাৎ করেই বদলে গিয়েছিল। শোক ভুলে বেঁচে থাকার তাগিদে পরিশ্রমকে আপন করে নিয়েছিলাম। কাজ করতাম একটা মিষ্টির দোকানে। দোকানের মালিক করিম চাচা আমাকে খুব স্নেহ করতেন। সারাদিন চুলার আঁচে আর মিষ্টির রসে আমার সময় কাটতো। সেদিন রাত তখন প্রায় সকাল 10টা বেজে 48 মিনিট কি সকাল 10টা বেজে 49 মিনিট হবে। আমি দোকানের ঝাঁপ নামানোর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় হঠাৎ একজন লোক এসে দাঁড়াল। লোকটার উচ্চতা অস্বাভাবিক, প্রায় 6 থেকে 7 ফুট। করিম চাচা আমাকে ফিসফিস করে বললেন, দাঁড়া ইমরান, এনাকে মিষ্টিটা দিয়ে দে। আমি কথা না বাড়িয়ে মিষ্টি দিলাম। লোকটা চলে যাওয়ার পর আমি আর করিম চাচা বাড়ির পথে হাঁটা দিলাম। কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, চাচা, লোকটা তো বেশ অদ্ভুত, তাই না? করিম চাচা গম্ভীর গলায় বললেন, শোন ইমরান, আমার দোকানে যারা মিষ্টি খেতে আসে তারা সবাই মানুষ না। জিন পরীরা মিষ্টি খুব পছন্দ করে। আমি ওদের দেখলেই চিনতে পারি। ওরা ক্ষতি করে না, মানুষের রূপ ধরে মিষ্টি নিয়ে চলে যায়। ভবিষ্যতে এমন কাউকে দেখলে সাথে সাথে মিষ্টি দিয়ে দিবি। আমি থমকে গেলাম। মানুষের ভিড়ে জিন পরী ঘুরে বেড়াচ্ছে, এটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। বাড়ির পথে ও অদ্ভুত সাক্ষাৎ। বাড়ি ফিরে মার হাতের ভাত খেয়ে একটু বাইরে বেরোলাম। প্রতিদিন রাতে জলাশয়ের ধারে গিয়ে বসা আমার পুরনো অভ্যাস। চারপাশ নিঝুম, শুধু ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পিঠে হাত রেখেছে। চমকে পেছনে তাকাতেই দেখি এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। সে হেসে বলল, ভয় পাস না, আমি একটি পরী। তোর পাশের বাড়ির চাচাতো বোনটাকে প্রতিদিন দেখি ফোন সামনে নিয়ে নাচানাচি করছে। আমি আম গাছে বসে সব দেখি। বুঝতে পারি না ও কেন এমন করে। আমি একটু ধাতস্থ হয়ে বললাম, তুমি পড়ি? ভালো তো। আসলে আমার বোন টিকটক টিকটক করে। পরীটি চোখ কপালে তুলে বলল, আমিও টিকটক করব। আমি তাচ্ছিল্য করে বললাম, তা করো গে, তাতে আমার কি? আমার কথা শুনে পরী রেগে গিয়ে বলল, তোর সাহস তো কম নয়। দেখছিস না আমি পড়ি? বেশি কথা বললে ঘাড় মটকে দেব কিন্তু। আমি হেসে উত্তর দিলাম, ঘাড় মটকে দেবে? মামার বাড়ির আবদার। এসব ভয় অন্য কাউকে দেখাও গে। পরীটি নাছোড়বান্দা। সে আবদার ধরল, আমি ওসব বুঝি না, আমি টিকটক করবই। তুই আমাকে ফোন দিবি, আর যা যা করতে হবে শিখিয়ে দিবি। গল্পের পরবর্তী অংশ। পরীর মুখে টিকটক করার কথা শুনে ইমরান অবাক হলেও মনে মনে বেশ মজা পাচ্ছিল। একজন সাধারণ মানুষের জীবনে যে জিনের ভয় থাকার কথা, সেখানে এক পরীর সাথে তার অদ্ভুত এক বন্ধুত্বের সূচনা হলো। এরপর ইমরান কি পারবে মেঘনা পরীকে আধুনিক পৃথিবীর এই অদ্ভুত নেশার সাথে পরিচয় করিয়ে দিতে? নাকি তাদের এই সম্পর্ক নতুন কোনো বিপদের সংকেত নিয়ে আসবে? আসলে পরীর মুখে টিকটক করার বায়না শুনে হাসব না কাঁদব ভেবে পাচ্ছি না। ভাবুন তো, একবার যে পরী আম গাছে বসে থাকে, সে এখন ফোনের সামনে দাঁড়িয়ে ট্রেন্ডিং গানে নাচবে আর বলবে, গাইজ, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফোন কেনা ও পরীর টিকটক ট্রেনিং। পরীর জেদ দেখে শেষমেশ আমার জমানো টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনেই ফেললাম। রাতে জলাশয়ের ধারে গিয়ে দেখি মেঘনা পরী আগে থেকেই আম গাছে পা দুলিয়ে বসে আছে। ফোনটা দিতেই সে তো খুশিতে ডানা ঝাপটে এমন বাতাস শুরু করলো যে আমার লুঙ্গি ওড়ার দশা। এক, পাসওয়ার্ড বিভ্রাট। আমি বললাম, এই নাও ফোন, এখন একটা পাসওয়ার্ড দাও। পরী চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বললে? সে গম্ভীর মুখে বলল, কেন? মন্ত্র পড়ে লক করলাম। এখন আমি ছাড়া কেউ খুলতে পারবে না। আমি কপালে হাত দিয়ে বললাম, আরে পাগলি, এটা জাদুর বাক্স হতে পারে, কিন্তু চলে আঙুলের ছোঁয়ায়, মন্ত্রে না। দুই, সেলফি ও ফিল্টার আতঙ্ক। টিকটক অ্যাপটা খুলে দিতেই সে নিজের চেহারা স্ক্রিনে দেখে চিৎকার দিয়ে উঠল, ওরে ইমরান, এই বাক্সের ভেতর আর একটা পরী কোত্থেকে এল? ও কেন আমার মতো দেখতে? আমি হাসতে হাসতে শেষ। বুঝিয়ে বললাম, এটা তোমারই প্রতিচ্ছবি। এরপর তাকে একটা বিলাই ফিল্টার, ক্যাট ফিল্টার দিয়ে দেখালাম। নিজের মাথায় বিড়ালের কান দেখে সে তো রেগে আগুন। ইমরান, তুই আমার সম্মানে আঘাত করেছিস। পরীর মাথায় বিড়ালের কান? এখনই তোর ঘাড় মটকাব। আমি কোনোমতে জান বাঁচিয়ে বললাম,
আরে ওটা তো কারসাজি, দেখলেই লোকে লাইক দেবে। 3. ভিডিও শুটিংয়ের যন্ত্রণা। সে ঠিক করলো একটা ট্রেন্ডিং গানে নাচবে, কিন্তু সমস্যা হলো সে তো আর মাটির ওপর দাঁড়াতে পারে না, বাতাসের ওপর ভাসে। আমি ক্যামেরা ধরলাম আর সে হাওয়ায় ভেসে গোল গোল করে ঘুরতে লাগলো। আমি বললাম, আরে এভাবে ঘুরলে তো মানুষ ভাববে ঘূর্ণিঝড় আমপান আসছে, একটু স্থির হয়ে কোমর দোলাও। পরীর উত্তর, আমরা পরীরা কোমর দোলাই না ইমরান, আমরা আকাশ দোলাই। 4. মিষ্টির দোকানের প্রমোশন। হঠাৎ তার মাথায় বুদ্ধি এল। সে বলল, ইমরান, চল তোর দোকানের মিষ্টি নিয়ে একটা ভিডিও করি। ভিডিও শুরু হলো। সে একটা রসগোল্লা হাতে নিয়ে ক্যামেরার সামনে এসে বলল, বন্ধুরা, এই যে দেখছেন মিষ্টি, এটা না খেলে আপনাদের জীবন বৃথা। আর যদি না খান, তবে রাতে গিয়ে আপনাদের ঘাড় মটকে দিয়ে আসবো। আমি ক্যামেরা নামিয়ে বললাম, ওরে সর্বনাশী, এটা কি টিকটক হচ্ছে নাকি ডাকাতি? মানুষ তো ভয়ে দোকানই ছেড়ে পালাবে। মাঝে মধ্যে সে ফোনের চার্জ শেষ হয়ে গেলে কান্নাকাটি শুরু করে, ভাবে ফোনের আত্মা মরে গেছে। আমাকে তখন আবার বোঝাতে হয় যে এটা জিনদের মতো না যে না খেয়ে হাজার বছর বাঁচবে, একে রোজ বিদ্যুৎ খাওয়াতে হয়। সব মিলিয়ে মিষ্টি বানানো ছেড়ে এখন আমি এক খ্যাপাটে পরীর পার্সোনাল ক্যামেরাম্যান হয়ে গেছি। পরীর বায়না মেটাতে মেটাতে আমার মিষ্টির দোকানের কাজ লাটে ওঠার জোগাড়। একদিন সন্ধ্যায় মেঘনা পরী আম গাছ থেকে নেমেই বলল, ইমরান, আজ আমি লাইভে যাব, তুই ক্যামেরা ধর। আমি কাঁচুমাচু করে বললাম, লাইভে গেলে তো লোকে তোমার পা দেখে ফেলবে। পরীদের পা তো উল্টো থাকে, মানুষ দেখলে হার্ট অ্যাটাক করবে। শুনে পরী দপ করে জ্বলে উঠে বলল, তোর এত বুদ্ধি কবে হলো? আচ্ছা দাঁড়া, আমি মোজা পরে নিচ্ছি। কোত্থেকে একজোড়া বড় বড় পশমি মোজা এনে পরে সে লাইভে বসে গেল। লাইভ শুরু হতেই কমেন্টের বন্যা বয়ে গেল। একজন লিখল, আপু, আপনার পেছনের গাছটা এত নড়ছে কেন? পরী তো রেগে মেগে মোবাইল স্ক্রিনের ভেতরে মুখ ঢুকিয়ে বলল, গাছ নড়বে না তো কি তোর মাথা নড়বে? আমি পরীদের রানী এখানে বসে আছি, বাতাস তো হবেই। আমি পেছন থেকে ইশারায় বললাম, আরে শান্ত হও, ভিউয়ার পালাবে তো। এরপর শুরু হলো পরীর গান। সে সুর করে গাইতে লাগলো, আমি বনফুল গো। কিন্তু সমস্যা হলো পরীদের গলার আওয়াজ তো সাধারণ মানুষের মতো না। সে যখন উচ্চস্বরে টান দিল, এলাকার সব কুকুর একসাথে ডাকা শুরু করলো। ফোনের ওপাশ থেকে একজন কমেন্ট করলো, আপু, গান থামালে 1 টাকা বিকাশ করব। পরী খুশিতে গদগদ হয়ে আমাকে বলল, ইমরান দেখ, মানুষ আমার গান শুনে টাকা দিতে চাইছে, তুই তাড়াতাড়ি বিকাশ নাম্বারটা দিয়ে দে। আমি মনে মনে বললাম, টাকাটা গানের জন্য না, গান থামানোর জন্য দিচ্ছে পাগলি। সবচেয়ে বড় বিপদ ঘটল যখন সে ট্রানজিশন ভিডিও বানাতে গেল। নিয়ম হলো চুটকি বাজালে ড্রেস বদলে যাবে। পরী চুটকি বাজাল ঠিকই, কিন্তু ভুলে তার আসল রূপ, মানে ডানাওয়ালা পরীর পোশাকে চলে এল। আমি চিৎকার দিয়ে বললাম, ইমরান, সর্বনাশ হয়েছে, ক্যামেরা ঘোরা। সে আকাশ থেকে নেমে এসে আমার কান মলে দিয়ে বলল, তুই আমায় ডানা লুকাতে বলিস? এই ডানা বানাতে আমার 27 বছর লেগেছে। আমি বললাম, 27 বছর লাগুক আর 28, টিকটকে এই ডানা দেখলে কালই তোমাকে চিড়িয়াখানায় দিয়ে আসবে। অবশেষে সে যখন ভিডিও এডিট করা শিখল, তখন শুরু হলো নতুন যন্ত্রণা। সে চায় তার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মেঘ উড়বে আর বিড়াল নাচবে। আমি যখন বললাম এটা সম্ভব না, সে সোজা আম গাছ থেকে একটা জ্যান্ত বিড়াল ধরে এনে বলল, এখন ভিডিও কর, ও না নাচলেই ওর ঘাড় মটকাব। বিড়ালটা ভয়ে পরীর কোলেই ডিগবাজি খাওয়া শুরু করলো। রাতের বেলা বাড়ি ফেরার সময় মা জিজ্ঞেস করলো, বাবা ইমরান, তোর জামায় এত বিড়ালের লোম আর আমের কষ কেন? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, মা, আধুনিক যুগের পরীদের পাল্লায় পড়েছি, মিষ্টির রস আর আমের কষ এখন আমার নিত্যসঙ্গী। পরীর জ্বালায় এখন আমার দোকানে কাজ করাই কঠিন হয়ে পড়েছে। সেদিন দুপুরে মিষ্টির গামলার সামনে বসে রসগোল্লা গুনছি, হঠাৎ দেখি দোকানের সামনে দাঁড়িয়ে এক সুন্দরী মেয়ে। আমি ভাবলাম কাস্টমার, কিন্তু ভালো করে তাকিয়ে দেখি, এ তো মেঘনা পরী। সে মানুষের রূপ ধরে এসেছে, কিন্তু সমস্যা হলো তার হাতে আমার কেনা সেই স্মার্টফোনটা। সে দোকানের সামনে এসেই চিৎকার করে বলল, ইমরান, দেখ, আমার ভিডিওতে 1000টা লাইক পড়েছে। খুশিতে আমার তো এখন আকাশে উঠতে ইচ্ছা করছে। আমি ভয়ে গামলা ছেড়ে লাফিয়ে উঠলাম। করিম চাচা পাশেই ছিলেন। আমি পরীর মুখ চেপে ধরে ফিসফিস করে বললাম, আরে চুপ করো, চাচার সামনে এসব কি বলছো? আর তুমি দিনে দুপুরে এখানে এলে কেন? পরী আমার হাত ঝটকিয়ে সরিয়ে দিয়ে বলল, কেন আসব না? তুই আমাকে ডেটা ভরে দিসনি, ভিডিও আপলোড হচ্ছিল না।
আমি কি এখন ডাটার জন্য পরীর দেশে যাব? করিম চাচা চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন, কিরে ইমরান, এই মেয়েটা কে? কি সব ডাটা মাটা বলছে? আমি আমতা আমতা করে বললাম, চাচা, ইয়ে, উনি আমার দূর সম্পর্কের এক বোন। টিকটক করার জন্য পাগল হয়ে গেছেন। করিম চাচা কিছুক্ষণ ধরে তাকিয়ে থেকে আমাকে আড়ালে ডেকে বললেন, ইমরান সাবধান, এই মেয়ের চোখের মনি খেয়াল করেছিস? মানুষের মনি তো এমন নীল হয় না। আর দেখ, মেয়েটার পা দেখা যাচ্ছে না, লম্বা শাড়িতে ঢাকা। সাবধানে থাকিস বাপ। আমি তো ঘামতে শুরু করেছি। ওদিকে পরি দোকানের একটা বড় চমচম হাতে নিয়ে কামড় দিয়ে বলছে, ইমরান, চল একটা ভিডিও করি, মিষ্টির দোকানে মিষ্টি পড়ি। আমি যখন চমচম খাব, তখন তুই স্লো মোশন দিবি। আমি অসহায়ের মতো বললাম, পরিবানু, এখানে কাস্টমাররা আছে, তারা আমাকে পাগল ভাববে। পরি রেগে গিয়ে চোখ বড় বড় করে বলল, ভিডিও না করলে তোর দোকানের সব মিষ্টি আমি এক ফোঁয়ে তিতা করে দেব। উপায় না দেখে আমি ফোন ধরলাম। মেঘনা পরি দোকানের মাঝখানে দাঁড়িয়ে হাসতে হাসতে ভিডিও করতে লাগলো। এমন সময় এক কাস্টমার এসে বলল, ভাই 1 কেজি জিলাপি দেন। পরি ভিডিওর মাঝখানে বাধা পেয়ে ওই লোকের দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটল। লোকটা ভয়ে জিলাপির কথা ভুলে দৌড়। করিম চাচা হাহাকার করে উঠলেন, ওরে ইমরান, আমার কাস্টমার তো সব ভূত দেখার মতো পালাচ্ছে রে। সেদিন রাতে জলাশয়ের ধারে গিয়ে দেখি পরি খুব মন খারাপ করে বসে আছে। আমি বললাম, কি হলো, ফলোয়ার বাড়েনি? সে কাঁদো কাঁদো গলায় বলল, না রে ইমরান, সবাই কমেন্টে লিখেছে, আপু আপনার ফিল্টারটা তো জঘন্য, একদম ডাইনির মতো লাগছে। ইমরান, আমি কি দেখতে ডাইনির মতো? আমি হাসব না কাঁদব বুঝতে পারলাম না। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে না, তুমি তো পরীদের আইটেম গার্ল, ওসব কমেন্ট বাদ দাও। পরি হঠাৎ বলল, ইমরান, আমার একটা ডিএসএলআর ক্যামেরা লাগবে। এই ফোনের ক্যামেরায় আমার ডানাগুলো স্পষ্ট আসছে না। ক্যামেরা না কিনে দিলে কাল থেকে তোর দোকানের মিষ্টিতে আমি লবণের গুঁড়ো মিশিয়ে দেব। আমি কপালে হাত দিয়ে বসে পড়লাম। বাবা মারা যাওয়ার পর ভেবেছিলাম পরিশ্রম করে টাকা জমাব, আর এখন আমার সব টাকা যাচ্ছে পরীর টিকটকের শখ মেটাতে। ভাই, এর পরীর ডিএসএলআর ক্যামেরার জেদ মেটাতে না পেরে আমি শেষমেশ বুদ্ধি খাটিয়ে আমার এক বন্ধুর থেকে একটা পুরনো ক্যামেরা ধার করে আনলাম। রাতে জলাশয়ের ধারে গিয়ে দেখি মেঘনা পরী সেখানে নেই। একটু এদিক ওদিক তাকাতেই দেখি সে গাছের মগডালে উল্টো হয়ে ঝুলে ফোনে কি যেন দেখছে। আমি ডাক দিলাম, এই যে পরিবানু, নিচে নামুন, আপনার ক্যামেরা এনেছি। সে হুট করে নিচে নেমে এল, কিন্তু এসেই আমাকে চমকে দিয়ে বলল, ইমরান, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর টিকটক করব না। আমি তো আকাশ থেকে পড়লাম। সে কি? কেন? পরি মুখটা বাংলা 5-এর মতো করে বলল, সবাই কমেন্টে বলছে আমি নাকি অনেক মোটা হয়ে গেছি। পরীরা নাকি এমন হয় না। তাই আমি ঠিক করেছি আমি ডায়েট করব। আর শোন, এখন থেকে তুই আমার হয়ে ভিডিও করবি। আমি ডিরেকশন দেব আর তুই নাচবি। আমি ভ্যাবাচ্চাকা খেয়ে বললাম, আমি নাচব? আমি তো দোকানের কারিগর, আমি কি জিলাপির প্যাঁচের মতো নাচব নাকি? পরি চোখ গরম করে বলল, বেশি কথা বলিস না। তুই নাচবি, আর আমি ওটা ফিল্টার দিয়ে এডিট করে দেব। যা, ওই বড় পাথরটার ওপর গিয়ে দাঁড়া। উপায় না দেখে আমি পাথরের ওপর দাঁড়ালাম। মেঘনা পরি ক্যামেরা হাতে নিয়ে নির্দেশ দিতে লাগলো, রেডি, 1 2 3। এখন মাথা ঘুরিয়ে হাস আর কোমর দোলা। আমি যখন লজ্জা শরম ভুলে ডানে বামে দুলছি, ঠিক তখনই করিম চাচা ওই দিক দিয়ে বাড়ি ফিরছিলেন। টর্চের আলো সোজা আমার মুখে পড়ল। চাচা থমকে দাঁড়িয়ে বললেন, কি রে ইমরান, তুই মাঝরাতে এই নির্জন জায়গায় পাথরের ওপর একা একা এমন বাঁদরের মতো নাচছিস কেন? আমি আমতা আমতা করে বললাম, চাচা, ইয়ে, আসলে শরীরটা খুব জ্যাম হয়ে গেছে তো, তাই একটু ফিজিক্যাল ট্রেনিং করছি। করিম চাচা কপালে হাত দিয়ে বললেন, বাপরে, রাত দুপুরে পাথরের ওপর পিটি? তোর মাথায় কি বাতাসের দোষ ঢুকেছে নাকি রে? চাচা চলে যেতেই আমি রাগে গজগজ করে পরীর দিকে তাকালাম। কিন্তু তাকিয়ে দেখি পরি পেটে হাত দিয়ে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার হাসির ঠেলায় আশেপাশের ঝোপঝাড় সব নড়ছে। সে হাসতে হাসতে বলল, ইমরান, তোর চাচার চেহারাটা দেখেছিস? উনি ভাবছেন তুই নির্ঘাত পাগল হয়ে গেছিস। আমি রাগ করে বললাম, হব না পাগল? তোমার পাল্লায় পড়ে এখন আমার মান সম্মান সব গেল। এখন এই ক্যামেরা নাও আর আমাকে মাফ করো। পরি হাসি থামিয়ে বলল,
আরে রাগ করিস কেন? দেখ, আমি তোর একটা ভিডিও বানিয়েছি। সে আমাকে ফোনের স্ক্রিন দেখালো। তাকিয়ে দেখি সে এমন এক ফিল্টার লাগিয়েছে যে আমার চেহারা হয়ে গেছে একটা বিশাল বড় রসগোল্লার মতো, আর হাত পাগুলো ছোট ছোট জিলাপির মতো। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, আমি মিষ্টির রাজা ইমরান। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এদিকে পরি আবার বায়না ধরলো, ইমরান, এবার চল তোর দোকানের ভাটিতে গিয়ে একটা আগুনের ভিডিও করি। ওটা দিলে নাকি অনেক হিট হওয়া যায়। আমি মনে মনে ভাবলাম, পরীর সাথে প্রেম করা মানেই হচ্ছে নিজের ইজ্জতের দফা রফা করা। মিষ্টির দোকানে জিলাপি ভাজার চেয়ে পরীর সাথে টিকটক হ্যান্ডেল করা যে কত কঠিন তা হাড় হাড়ে টের পাচ্ছি। আমি তো ভেবেছিলাম পরী শান্ত হয়েছে, কিন্তু তার মাথায় তো তখন নতুন ভূত চেপেছে। সে জেদ ধরল, ইমরান, চল তোর দোকানের ভাটিতে চুলার পাশে গিয়ে একটা আগুনের ভিডিও করি। ওটা এখন খুব ট্রেন্ডিং। আমি ভয়ে ভয়ে বললাম, আরে পরি, চুলার আগুনের কাছে গেলে তোমার ডানা পুড়ে ছাই হয়ে যাবে। আর আমি যদি পুড়ে যাই তবে তোমাকে ফোন রিচার্জ করে দেবে কে? পরি মুচকি হেসে বলল, তুই চিন্তা করিস না, আমি মন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণ করব। তুই শুধু ওখানে গিয়ে দাঁড়িয়ে একটু পোজ দিবি। আমি কোনো মতে রাজি হয়ে তাকে নিয়ে চুপি চুপি দোকানের ভাটি ঘরে গেলাম। রাত তখন অনেক। বড় বড় চুলার আগুন নিবু নিবু জ্বলছে। পরি ক্যামেরা ধরে বলল, রেডি? এখন তুই আগুনের দিকে তাকিয়ে বলবি, আমি আজ সব জ্বালিয়ে দেব। আমি যখন বুক ফুলিয়ে ডায়লগ দিতে গেলাম ঠিক তখনই পরি তার জাদুকরি ফুঁ দিয়ে আগুনের শিখা 10 হাত উঁচুতে তুলে দিল। আমি তো ভয়ে চিৎকার দিয়ে সোজা উল্টে মিষ্টির রসের গামলায় গিয়ে পড়লাম। আমার সারা গায়ে তখন চিনির রস আর ময়দা মাখামাখি। পরি ক্যামেরা বন্ধ করে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। সে বলল, ইমরান, তুই তো আগুনের রাজা হতে গিয়ে মিষ্টির আলুর দম হয়ে গেলি। আমি রস মাখা অবস্থায় কোনো মতে দাঁড়িয়ে বললাম, হয়েছে, তোমার ভিডিও করা শেষ, এবার আমি বাড়ি যাই। পরি বলল, দাঁড়া, ভিডিওটা এডিট করে দিই। সে ভিডিওটা এমনভাবে এডিট করলো যে স্ক্রিনে দেখা যাচ্ছে আমি আগুনের ওপর বসে বসে মিষ্টি খাচ্ছি আর আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সে এক অদ্ভুত কর্কশ শব্দ যোগ করলো। আমি বললাম, এটা কিসের শব্দ? সে গর্ব করে বলল, এটা আমাদের পরিদের দেশের হেভি মেটাল মিউজিক। মানুষ শুনলে পাগল হয়ে যাবে। আমি বললাম, মানুষ পাগল হবে না, মানুষ ভাববে আমার ফোনটা ফেটে গেছে। সবচেয়ে হাস্যকর কাণ্ড ঘটল পরদিন সকালে। করিম চাচা দোকানে এসে দেখেন সারা ঘরে চিনির রসের ছোপ ছোপ পায়ের ছাপ। চাচা আমাকে জেরা শুরু করলেন, কিরে ইমরান, রাতে কি এখানে কোনো হাতি ঢুকেছিল, নাকি তুই মিষ্টির সাথে কুস্তি লড়েছিস? আমি মাথা চুলকে বললাম, চাচা, রাতে একটা বড়সড় ইঁদুর এসেছিল, ওটাকে ধরতে গিয়ে একটু এদিক সেদিক হয়েছে আর কি। করিম চাচা জনক দৃষ্টিতে তাকিয়ে বললেন, ইঁদুর ধরতে গিয়ে তুই আগুনের শিখা 10 হাত তুললি কিভাবে? পাড়ার লোকজন তো বলছে রাতে নাকি ভাটিঘর থেকে নীল আলো বের হচ্ছিল। আমি মনে মনে বললাম, চাচা, নীল আলো না, ওটা ছিল পরীর টিকটকের ফ্ল্যাশ লাইট। এভাবে মিষ্টির দোকানের কারিগর থেকে আমি এখন পরীর স্ট্যান্ডম্যান আর মিষ্টির আলুর দম হয়ে দিন কাটাচ্ছি। আর ওদিকে মেঘনা পরী এখন নতুন ফন্দি আঁটছে, সে নাকি এবার আমার সাইকেলের পেছনে বসে উড়ন্ত বাইক ভিডিও বানাবে। সারাদিনের খাটুনি আর পরীর টিকটক সামলাতে গিয়ে শরীরটা আজ বড্ড মেজমেজ করছিল। কখন যে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। মাঝরাতে হঠাৎ মনে হলো ঘরে কেউ একজন আছে। চোখ মেলে দেখি চাঁদের আলোয় জানালার পাশে বসে আছে মেঘনা। তার মুখটা আজ একটু ভার। সে আস্তে করে এসে আমার পাশে বসলো। নিচু গলায় বলল, ইমরান, আমি তোকে খুব বিরক্ত করছি, তাই না? এই যে সারাদিন ফোন নিয়ে তোর পেছনে লেগে থাকি, দোকানের কাজে ডিস্টার্ব করি, তুই যদি চাস আমি একবারে চলে যেতে পারি, তোকে আর কখনো জ্বালাব না। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। ক্লান্তির মাঝেও অদ্ভুত এক মায়া কাজ করলো ওর জন্য। আমি উঠে বসে ওর দিকে তাকিয়ে বললাম, পাগলি, কে বলেছে তুমি বিরক্ত করো? তোমার ওই ছোট ছোট খুনসুটি আর পাগলামিগুলো এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। তুমি চলে গেলে আমি কার সাথে অমন মজার ভিডিও বানাবো? আমার কথা শুনে ওর বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মেঘনা তার ডানা দুটো একটু গুছিয়ে নিয়ে আমার হাতের ওপর মাথা রাখল। এক মুহূর্তের জন্য মনে হলো এই অতিপ্রাকৃত মেয়েটা আসলে আমার বড্ড আপন। কিন্তু ওই যে পরি, তো বেশিক্ষণ কি আর সিরিয়াস থাকা যায়? হঠাৎ সে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
ইমরান, তোর গায়ের থেকে রসগোল্লার গন্ধ বের হচ্ছে কেন রে? আজ কি দোকানে রসের গামলায় বেশি হাবুডুবু খেয়েছিস? আমি হাসতে হাসতে বললাম, তোমার লাইভ ভিডিওর চক্করেই তো এই দশা। পরি এবার আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে দুষ্টুমি শুরু করলো। সে হাত দিয়ে বাতাসে কি একটা ইশারা করলো, আর অমনি আমার সারা বিছানা ভর্তি হয়ে গেল জোনাকি পোকায়। চারপাশটা যেন রূপকথার দেশ হয়ে উঠল। সে আমার হাতের আঙুল মটকে দিয়ে বলল, শোন, আমি যেতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তোর ফোনের মেমোরি তো ফুল হয়ে গেছে। ওগুলো ডিলিট না করে দিয়ে আমি কোথাও যাচ্ছি না। আমি বললাম, ওরে বাবা, তুমি আবেগ দিয়ে শুরু করে শেষে সেই ডাটা আর মেমোরিতেই ফিরে এলে। মেঘনা খিলখিল করে হেসে উঠল, আর আমার নাকের ডগায় একটা টোকা দিয়ে বলল, কাল কিন্তু আমাকে নীল শাড়ি পরে একটা স্লো মোশন ভিডিও করে দিতে হবে। না দিলে কিন্তু তোর কান টেনে লম্বা করে দেব। আমি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে হাসলাম। পরীর সাথে প্রেম করা মানেই হলো এক হাতে আবেগ আর অন্য হাতে পাওয়ার ব্যাংক নিয়ে তৈরি থাকা। ইমরান ভাই, মেঘনা পরীর এই মায়ার বাঁধন তো বেশ শক্ত। পরের দিন দোকানের কাজ শেষ হতে না হতেই আমি এক দৌড়ে বাড়ি এলাম। মেঘনা পরীর জন্য একটা টকটকে নীল শাড়ি জোগাড় করেছি। রাতের অন্ধকারে জলাশয়ের ধারে গিয়ে দেখি সে আগের মতোই আম গাছের মগডালে বসে পা দোলাচ্ছে। আমাকে দেখেই সে নিচে নেমে এল। আমি শাড়িটা বের করে দিতেই সে এক চিলতে হাসল। নিমিষেই এক অদ্ভুত জাদুতে সে নীল শাড়িতে নিজেকে জড়িয়ে নিল। আহা, চাঁদের আলোয় তাকে যা লাগছিল না! মনে হচ্ছিল আকাশ থেকে যেন এক টুকরো নীল মেঘ মাটিতে নেমে এসেছে। আমি ক্যামেরা রেডি করে বললাম, বলো পরিবানু, আজ কোন গানে ভিডিও হবে? সে এক হাতে শাড়ির আঁচল ধরে মুচকি হেসে বলল, আজ কোনো গান না ইমরান, আজ শুধু স্লো মোশন হবে। আমি এই ঘাসের ওপর দিয়ে হেঁটে যাব, আর তুই আমার পায়ের নুপুরের শব্দ আর শাড়ির ওড়াটা ধরবি। শুরু হলো শুটিং। পরি যখন রাজহাঁসের মতো দুলকি চালে হেঁটে যাচ্ছিল, আমি তন্ময় হয়ে দেখছিলাম। কিন্তু হঠাৎ বাধল বিপত্তি। আমাদের গ্রামের সেই বিচ্ছু ছেলেটা, যে কিনা সারারাত মোবাইল নিয়ে ঘাটে বসে থাকে, সে কোথা থেকে যেন উদয় হলো। সে টর্চ জ্বালিয়ে বলল, কিরে ইমরান ভাই, রাত দুপুরে এই জঙ্গল দিয়ে নীল শাড়ি পরা মেয়েটা কে? তোর কি বিয়ে ঠিক হয়ে গেল নাকি? আমি তো ভয়ে কাঁপছি। মেঘনা পরী এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। সে রেগে গিয়ে ওই ছেলের দিকে একবার তাকাল। অমনি ওই ছেলের টর্চের ব্যাটারি পটাপট করে ফুটে গেল, আর তার লুঙ্গি গাছের কাঁটায় আটকে গেল। ছেলেটা ভূত, ভূত বলে চিৎকার করে দৌড় দিল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু পরি এবার আমার দিকে ঘুরে বলল, ইমরান, ভিডিও কি সেভ হয়েছে? ওই ছোকরা তো সব নষ্ট করে দিচ্ছিল। আমি ফোন চেক করে দেখলাম, ভিডিওটা এমন হয়েছে যে বিশ্বাস করাই কঠিন। নীল শাড়িতে পরি যখন ডানা ঝাপটিয়ে একটু হাওয়ায় ভাসল, ভিডিওতে মনে হচ্ছে কোনো অপার্থিব দেবী পৃথিবীতে নেমেছে। পরি নিজের ভিডিও দেখে খুশিতে গদগদ হয়ে বলল, ইমরান শোন, আমি তোকে একটা উপহার দেব। আমি অবাক হয়ে বললাম, কি উপহার? সে আমার হাতে একটা ছোট মাটির হাঁড়ি ধরিয়ে দিল। খুলে দেখি ভেতরে টকটকে লাল রঙের কিছু মিষ্টি, যা আমি জীবনেও দেখিনি। সে বলল, এটা আমাদের পরিদের দেশের স্পেশাল মিষ্টি। এটা খেলে তুই আর কোনোদিন ক্লান্ত হবি না। আমি এক টুকরো মুখে দিতেই সারা শরীরে যেন জাদুর বিদ্যুৎ বয়ে গেল। মনে হলো আমি একাই 10টা দোকানের মিষ্টি বানাতে পারবো। সে রাতে আমরা অনেকক্ষণ পাশাপাশি বসে থাকলাম। পরি তার মাথাটা আমার কাঁধে রেখে বলল, ইমরান, মানুষরা কেন এত মিথ্যে বলে রে? তোর চাচাতো বোন তো টিকটকে বলে সে নাকি একা, অথচ আমি রোজ দেখি সে কার সাথে যেন ফোনে ফিসফিস করে কথা বলে। আমি হেসে বললাম, সবাই তো আর তোমার মতো সত্যি কথা বলতে জানে না। তুমি তো মন কাড়া এক নীল পরী। ইমরান ভাই, নীল শাড়িতে মেঘনা পরী তো আপনার মাথা একদম ঘুরিয়ে দিয়েছে। নীল শাড়ি পরে স্লো মোশন ভিডিও তো হলো, কিন্তু পরিবানুর শখ মেটে না। সে আমার সাইকেলের দিকে আঙুল দেখিয়ে বলল, ইমরান, চলো এবার এই লোহার ঘোড়ার ওপর চড়ে একটা উড়ন্ত ভিডিও বানাই। আমি তো ভয় পেয়ে গেলাম। বললাম, পাগল হয়েছ? শাড়ি পরে সাইকেলে উঠলে যদি চেইনে আটকে যায়, তবে তোমার পরিগিরি একদম শেষ হয়ে যাবে। কিন্তু মেঘনা কি আর কথা শোনে? সে এক লাফে সাইকেলের পেছনে গিয়ে বসল। নীল শাড়ির আঁচলটা বাতাসের দোলায় এমনভাবে উড়ছিল যেন সাইকেলের দুই পাশে দুটো ডানা গজিয়েছে। আমি সাইকেল চালানো শুরু করতেই সে তার অদৃশ্য শক্তি দিয়ে সাইকেলটাকে মাটি থেকে 2 হাত ওপরে তুলে ফেলল। আমি চিৎকার করে বললাম, ওরে বাবারে, মেঘনা, নামাও।
মানুষ দেখলে আমাকে জাদুকর ভেবে ল্যাবরেটরিতে নিয়ে যাবে। পরি হাসতে হাসতে বলল, আরে ভয় পাস কেন? তুই শুধু হ্যান্ডেল ধরে সামনের দিকে তাকিয়ে বলবি, আকাশ আমায় ডাকছে। আমি যখন সাইকেল নিয়ে শূন্যে ভাসছি, ঠিক তখন নিচে থেকে আমাদের গ্রামের চৌকিদার টর্চ মারল। সে দেখলো শূন্যে একটা সাইকেল ভেসে যাচ্ছে, আর তার পেছনে নীল রঙের কি যেন একটা উড়ছে। সে ভয়ে হাতের লাঠি ফেলে দিয়ে, ভূত! ওরে বাবা, জ্যান্ত ভূত সাইকেলে চড়েছে বলে দৌড় দিল। পরীর সে কি হাসি! হাসির চোটে সে সাইকেলের পেছনে ডিগবাজি খেতে লাগলো। আমি টাল সামলাতে না পেরে সাইকেল নিয়ে সোজা ধপাস করে পড়লাম কচু ক্ষেতের ভেতর। আমি কাদা মাখামাখি হয়ে দাঁড়িয়ে বললাম, হয়েছে? নীল শাড়ির 12টা বেজেছে, আর আমার হাত পায়ের তো হাড়গোড় ভাঙার দশা। মেঘনা পরি তখন কচু পাতার আড়ালে মুখ লুকিয়ে খিলখিল করে হাসছে। সে তার ফোনের স্ক্রিনটা আমাকে দেখাল। ওরে সাবাস! সে ভিডিওটা এমনভাবে এডিট করেছে যে দেখে মনে হচ্ছে আমি মেঘের ওপর দিয়ে সাইকেল চালিয়ে পরিদের দেশে যাচ্ছি। সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইমরান, ভিডিওটা কেমন হয়েছে? এখন এই কচুমাখা অবস্থাতেই একটা হাসির রিল বানালে তো একদম ভাইরাল হয়ে যাবি। আমি বললাম, তুমি পড়ি না, তুমি আস্ত একটা টিকটকার ভূত। এবার চলো বাড়ি যাই, মা ভাববে কচু চুরি করতে গিয়ে এই দশা হয়েছে। সে রাতে বাড়ি ফেরার পথে সারা রাস্তা সে আমার সাইকেলের বেলটা টুংটাং করে বাজাতে লাগলো, আর আড়ালে থেকে আমার কানে সুরসুরি দিতে থাকলো। পরীর এমন মিষ্টি আর দুষ্টু খুনসুটিতে আমার সব ক্লান্তি যেন ওই নীল শাড়ির আঁচলের মতোই বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি বিপত্তি। মা গম্ভীর মুখে আমার সামনে এসে দাঁড়ালেন। কাল রাতের সেই নীল শাড়ি আর সাইকেল নিয়ে কচু খেতে পড়ার শব্দ মা ঠিকই শুনেছিলেন। মা বললেন, ইমরান, সত্যি করে বলতো, কাল রাতে ওই মেয়েটা কে ছিল? আমি জানালা দিয়ে দেখেছি তুই কার সাথে যেন কথা বলছিলি। আমি যখন আমতা আমতা করছি তখনই হঠাৎ কোত্থেকে মেঘনা একদম মার সামনে এসে হাজির। তবে এবার সে ডানা লুকানো মানুষের রূপে, মাথায় লম্বা ঘোমটা টানা। আমি তো দেখে থমকে গেলাম। সে আমার দিকে তাকিয়ে চোখ টিপল। মেঘনা মার পা ছুঁয়ে সালাম করে বলল, মা, আসলে আমরা আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি ইমরানকে বলেছিলাম নাটকটা করতে, কিন্তু ও তো একদম আনাড়ি। মা, আসলে আমাদের বিয়ে হয়ে গেছে। ইমরান লজ্জায় আপনাকে বলতে পারছিল না। আমি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম, ওরে পরি, এ তো একদম অস্কার জয়ী অভিনয়। মা তো অবাক। বিয়ে করে ফেলেছিস? কিন্তু এই মেয়ে থাকে কোথায়? মেঘনা খুব শান্ত গলায় বলল, মা, আমি পাশের গ্রামের ইমরানের মিষ্টির দোকানে, আমাদের পরিচয়। আপনি রাগ করবেন না মা, আমি আপনার খুব যত্ন করব। মা কিছুক্ষণ আমাদের দুজনের দিকে তাকিয়ে থেকে একগাল হাসলেন। আরে আমি রাগ করব কেন? আমার ছেলেটা তো বড্ড একা ছিল। তা বৌমা, তোমার নাম কি? মেঘনা মিষ্টি করে হেসে বলল, আমার নাম মেঘনা। মা খুশিতে গদগদ হয়ে তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। আমি আড়ালে গিয়ে মেঘনাকে বললাম, এই, তুমি এসব কি শুরু করলে? মা যদি সত্যি ভেবে বসে তবে পরে কি হবে? মেঘনা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, নাটক তো কেবল শুরু ইমরান। এখন থেকে আমি তোর বৌমা সেজে এ বাড়িতেই থাকবো। মার হাতে তো এখন স্মার্টফোন আছে, এখন মার সাথে মিলে আমি টিকটক করব। আমি কপালে হাত দিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে দেখি মা আর মেঘনা দুজনে মিলে ফোনের সামনে দাঁড়িয়ে। মা হাসছেন আর মেঘনা বলছে, মা, এভাবে হাত নাড়ান, ভিডিওতে খুব সুন্দর লাগবে। মা হেসে বলছেন, ও বৌমা, তুমি তো দেখি জাদু জানো। আমার কুঁচকানো চামড়া ফোনে কেমন একদম পালিশ হয়ে গেল। আমি বাইরে বসে ভাবছি, মিষ্টির দোকানে জিলাপি ভাজাই বোধহয় সহজ ছিল। এই পরিবউয়ের নাটকের ঠেলায় আমার নিজের ঘরই এখন টিকটক স্টুডিও হয়ে গেল। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, মেঘনা যখন মার অগোচরে রান্নাঘরের হাঁড়ি পাতিল জাদুমন্ত্রে ধুয়ে সাফ করে ফেলছে, মা অবাক হয়ে বলছেন, ইমরান, তোর বউ তো মানুষের চেয়েও দ্রুত কাজ করে রে। এ কি কোনো সাধারণ মেয়ে নাকি জাদুকরি? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, মা, ও জাদুকরি কি না জানি না, তবে ও যা শুরু করেছে তাতে আমাদের পুরো গ্রামটাই একদিন ভাইরাল হয়ে যাবে। মা, ও জাদুকরি কি না জানি না, তবে ও যা শুরু করেছে তাতে আমাদের পুরো গ্রামটাই একদিন ভাইরাল হয়ে যাবে। ইমরান ভাই, মা তো দেখি মেঘনা পরীকে একদম আপন করে নিলেন।
মা অবশ্য টিকটক নিয়ে অতটা মাতামাতি করলেন না, তিনি রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ওদিকে মেঘনা সুযোগ বুঝে মার একটা ছবি তুলে সেটাকে পরিদের দেশের স্পেশাল ইফেক্ট দিয়ে এডিট করে দিল। মা নিজের ঝকঝকে ছবি দেখে তো অবাক। এরপরই ঘটল এই কাণ্ড। মেঘনা হঠাৎ করে আমার হাত ধরে একরকম টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেল। তার মুখে সেই দুষ্টুমি মাখা হাসি। আমি তো একটু ঘাবড়ে গেলাম। ঘরে ঢুকেই সে দরজাটা ভেজিয়ে দিল। আমি আমতা আমতা করে বললাম, এই মেঘনা, মা বাইরে আছে কিন্তু তুমি এভাবে হাত ধরে ঘরে নিয়ে এলে কেন? মেঘনা আমার দিকে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই না? চল, আজই বাসর করি। কথাটা শুনে আমার তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দশা। আমি 2 হাত তুলে পিছিয়ে গিয়ে বললাম, ছি ছি মেঘনা, কি বলছো এসব? আমরা তো জাস্ট মার সামনে নাটক করছিলাম। আমাদের তো আসলেই বিয়ে হয়নি। তুমি একটা পরী হয়ে এসব কি আবদার করছো? আমার ভড়কে যাওয়া চেহারা দেখে মেঘনা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে খিলখিল করে হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। হাসতে হাসতে তার ডানাগুলো যেন পিঠের ওপর ঝাপটাতে শুরু করলো। সে হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আরে ওরে বোকা ইমরান, আমি তোর সাথে মজা করছিলাম রে। আমি জাস্ট দেখছিলাম তুই কেমন ছেলে। সুযোগ পেয়েই তুই খারাপ হয়ে যাস কিনা সেটাই পরীক্ষা করছিলাম। আমি হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু মুখটা গম্ভীর করে বললাম, এটা কোনো কথা হলো? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। মেঘনা এবার শান্ত হয়ে আমার পাশে বসল। খুব নরম গলায় বলল, ইমরান, আমি কিন্তু ওরকম মেয়ে না যেমনটা তুই ভাবছিস। আমি পরীদের দেশে থাকি ঠিকই, কিন্তু আমরাও জানি সম্মান আর ভালোবাসার মানে কি। তুই আসলেই অনেক ভালো একটা মানুষ। অন্য কেউ হলে হয়তো এই নাটকের সুযোগ নিয়ে বাজে কিছু করার চেষ্টা করত। আমি ওর চোখের দিকে তাকালাম। নীলমণির সেই গভীরতায় আজ কোনো দুষ্টুমি ছিল না, ছিল একরাশ শ্রদ্ধা। সে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, শোন, বিয়ে আমাদের হয়নি ঠিকই, কিন্তু তোর প্রতি আমার মায়াটা তো মিথ্যে নয়। তবে এখন চল, মা ডাকছে। মার জন্য আজ আমি একটা জাদুকরি পায়েস রাঁধব। আমি মনে মনে হাসলাম। যাক, আমার পরিবউ অন্তত আমাকে কোনো বিপদে ফেলবে না। কিন্তু পরক্ষণেই ভাবলাম, এই মেয়ে কখন যে সিরিয়াস আর কখন যে নাটক করে তা বোঝা তো জিলাপির প্যাঁচের চেয়েও কঠিন। মায়ের সামনে আমরা একদম লক্ষ্মী ছেলে আর আদর্শ বৌমা সেজে থাকি ঠিকই, কিন্তু আড়ালে গেলেই মেঘনার টিকটক ভূত মাথাচাড়া দিয়ে ওঠে। মা যখন দুপুরে একটু জিরোতে যান, তখন শুরু হয় আমাদের আসল অভিযান। প্রথম ভিডিও, জাদুকরি রান্নার ভিডিও, বিনা আগুনে রান্না। মেঘনা একদিন রান্নাঘরে ঢুকেই আমাকে বলল, ইমরান, চল একটা ম্যাজিক কুকিং ভিডিও করি। কিন্তু মা যেন তেলের শব্দও না পায়। সে শূন্যে একটা কড়াই ভাসিয়ে দিল। আমি শুধু হাত নাড়াচ্ছি, আর সে ওপর থেকে তার জাদুকরি আঙুল দিয়ে মশলা ফেলছে। আমরা যখন ভিডিওটা এডিট করলাম, তখন দেখা গেল আমি আগুনের ওপর হাত নাড়ছি, আর জাদুকরিভাবে সবজিগুলো নিজে নিজে কেটে কড়াইয়ে গিয়ে পড়ছে। হঠাৎ মার কাশির শব্দ শোনা গেল। আমি ঝটপট কড়াইটা ধরে চুলার ওপর রাখলাম, আর মেঘনা অদৃশ্য হয়ে জানালার বাইরে চলে গেল। মা রান্নাঘরে এসে বললেন, কিরে ইমরান, তুই কি একা একাই তরকারি নাড়ছিস? আমি ঘামতে ঘামতে বললাম, হ্যাঁ মা, বউকে একটু হেল্প করছি আর কি। মা হেসে বললেন, আমার ছেলে তো দেখি একদম বদলে গেছে। দ্বিতীয় ভিডিও, ড্রেস চেঞ্জ চ্যালেঞ্জ, চুপি চুপি। ঘরের দরজায় তালা দিয়ে মেঘনা বায়না ধরল সে একটা ড্রেস চেঞ্জ ভিডিও করবে। সে চুটকি বাজাবে আর তার পরনের কাপড় বদলে যাবে। সে যখন চুটকি দিল, প্রথমবার সে সুন্দর একটা লাল শাড়িতে এল। দ্বিতীয় চুটকিতে সে ভুল করে তার পরীদের দেশের রূপালী পোশাকে চলে এল, যেটা থেকে তীব্র আলো বের হচ্ছিল। আমি ভয় পেয়ে বললাম, আরে আলো কমাও, মা ভাববে ঘরে শর্ট সার্কিট হয়েছে। মেঘনা হাসতে হাসতে আলোটা কমিয়ে আবার সাধারণ শাড়িতে ফিরে এল। এমন সময় মা বাইরে থেকে দরজায় টোকা দিয়ে বললেন, বৌমা, ও বৌমা, ঘরের ভেতরে কিসের আলো জ্বলছে রে? মেঘনা গলা পাল্টে বলল, মা, কিছু না, আমি একটু বড় সাইজের টর্চ জ্বালিয়ে ইমরানের জামার বোতাম খুঁজছি। মা চলে যেতেই আমরা দুজনে মুখ চেপে হাসতে শুরু করলাম। মেঘনা ফিসফিস করে বলল, ইমরান, মার চোখে ধুলো দেওয়া তো মিষ্টি বানানোর চেয়েও সহজ। কিন্তু ভিডিওটা কিন্তু অস্থির হয়েছে, দেখেছিস? আমি ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম। পরীদের দেশে সেই রূপালী পোশাকের ঝলক ভিডিওতে এমন দেখাচ্ছে যেন কোনো স্পেশাল ইফেক্ট। আমি ভাবলাম,
মা যদি কোনোদিন আমাদের এই জাদুর টিকটক দেখে ফেলে, তবে ওই দিনই আমার কপালে বড় দুঃখ আছে। মার সামনে মেঘনা এখন পুরোদস্তুর গ্রামের শান্ত বৌমা। মাথায় লম্বা ঘোমটা দিয়ে এমনভাবে হাঁটে যে দেখে বোঝার উপায় নেই সে আসলে ডানাওয়ালা এক পরী। কিন্তু মা আড়ালে গেলেই শুরু হয় তার আসল রূপ। এক অদৃশ্য হাতের চা নাস্তা। মা একদিন বারান্দায় বসে তসবি পড়ছিলেন। মেঘনা রান্নাঘর থেকে মার জন্য চা নিয়ে আসছিল। হঠাৎ তার মনে হলো একটা টিকটক ট্রেন্ড ট্রাই করবে, অদৃশ্য হাতের সেবা। সে ট্রের ওপর কাপ রেখে ট্রেটা বাতাসে ভাসিয়ে দিল। ট্রেটা একা একাই মার দিকে এগিয়ে যাচ্ছিল। আমি দেখে তো ভিড়মি খাওয়ার দশা। আমি এক দৌড়ে গিয়ে ট্রের নিচ দিয়ে হাত দিয়ে ধরলাম, ঠিক মার সামনে পৌঁছানোর 1 সেকেন্ড আগে। মা চোখ মেলে দেখে বললেন, কিরে ইমরান, তুই ট্রে এভাবে অদ্ভুত ভঙ্গিতে ধরে আছিস কেন? মনে হচ্ছে যেন ট্রেটা তোর হাত থেকে পালিয়ে যাচ্ছিল। আমি ঘামতে ঘামতে বললাম, না মা, আসলে ট্রেটা খুব পিচ্ছিল তো, তাই কায়দা করে ধরেছি। মেঘনা তখন পর্দার আড়াল থেকে মুখ চেপে হাসছে। 2 ওয়াশিং মেশিনের দরকার কি? বিকেলে মা এক গাদা কাপড় ধুতে বসেছেন। মেঘনা গিয়ে বলল, মা, আপনি সরুন, আমি ধুয়ে দিচ্ছি। মা ঘরে যেতেই মেঘনা এক চুটকিতে সব কাপড় বাতাসের ওপর ভাসিয়ে দিল। কাপড়গুলো নিজে নিজেই ঘষাঘষি করে পরিষ্কার হয়ে দড়িতে গিয়ে শুকোতে লাগলো। এমন সময় মা হঠাৎ বাইরে চলে এলেন। আমি বুদ্ধি খাটিয়ে মার সামনে দাঁড়িয়ে এক হাত দিয়ে মার চোখ ঢেকে ধরলাম আর বললাম, মা, একদম চোখ খুলবেন না। আপনার চোখে একটা পোকা ঢুকেছে, আমি ফু দিয়ে বের করছি। মা বললেন, আরে ছাড় তো ইমরান, পোকা তো কামড়াচ্ছে না। আমি কোনো মতে 10 সেকেন্ড সময় পার করলাম যাতে মেঘনা সব কাপড় স্বাভাবিক করতে পারে। মা চোখ খুলে দেখলেন সব কাপড় ধোয়া শেষ আর মেঘনা শান্ত হয়ে বসে আছে। মা অবাক হয়ে বললেন, বৌমা, তুমি কি মানুষ নাকি বিদ্যুৎ? এত তাড়াতাড়ি সব ধুয়ে ফেললে? মেঘনা মুচকি হেসে বলল, মা, আপনার দোয়ায় আমার হাতে অনেক জোর। 3 রুমের ভেতর জোনাকির আলো। রাতে আমি আর মেঘনা ঘরে কথা বলছিলাম। মেঘনা হঠাৎ করে তার আঙুলের ডগা দিয়ে ছোট ছোট জাদুর আলোর গোল্লা বানাতে লাগলো। ঘরটা মায়াবী আলোয় ভরে উঠল। সে আমার কানের কাছে এসে বলল, ইমরান, ভিডিও করবি? ব্যাকগ্রাউন্ডে কিন্তু দারুণ লাগছে। আমি ক্যামেরা বের করতেই দরজায় টোকা পড়ল। মার গলা, ইমরান, তোর ঘরে কি আগুন লেগেছে? জানালা দিয়ে এত রঙিন আলো দেখা যাচ্ছে কেন? মেঘনা এক ফুঁ দিয়ে সব আলো নিভিয়ে দিল। আমি দরজা খুলে বললাম, না মা, আসলে মেলা থেকে একটা নতুন চাইনিজ বাতি কিনে এনেছি, তো ওটারই আলো। মা বিড়বিড় করে বললেন, তোর বাতি তো বাপু অদ্ভুত, একদম পরীদের দেশের মতো মায়াবী লাগে। মেঘনা মা চলে যেতেই আমার বুকে একটা আলতো ধাক্কা দিয়ে বলল, ইমরান, মা যদি সত্যি কোনোদিন জেনে ফেলে যে আমি পড়ি, তবে কি মা আমাকে তাড়িয়ে দেবে? আমি ওর হাত ধরে বললাম, মা তোমাকে মায়া করে ফেলেছে মেঘনা, কিন্তু আমাদের এই লুকোচুরি খেলা আর কতদিন চলবে? মেঘনা তখন দুষ্টুমি করে আমার নাকের ডগায় একটা কামড় দিয়ে বলল, যতদিন না তুই আমাকে আসলি হীরের আংটি দিচ্ছিস, ততদিন এই নাটক চলবেই। ইমরান। মা ঘুমিয়ে পড়ার পর চারপাশ একদম নিঝুম। আমি খাটের এক কোণে বসে যখন সারাদিনের ভিডিওগুলো চেক করছিলাম, হঠাৎ মেঘনা এসে আমার একদম গা ঘেঁষে বসলো। কিছু বুঝে ওঠার আগেই সে আলতো করে আমার বুকে মাথা রাখলো। একটা হাত আমার পেটের ওপর রাখা আর অন্য হাতটা পিঠের তলা দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি একটু থতমত খেয়ে গেলাম। আমার বুকের ভেতর তখন ঢিপোঢিপ শব্দ হচ্ছে। আমি কাঁপা গলায় বললাম, এই মেঘনা, ওঠো। কি করছো এসব? আমি কিন্তু এক যুবক ছেলে, আর তুমি এক রূপবতী যুবতী মেয়ে। লোকে দেখলে কি ভাববে? আর তুমি কি এতে একটুও খারাপ ভাবছো না? মেঘনা আমার বুকের ওপর থেকেই মুখটা একটু তুলে আমার চোখের দিকে তাকাল। তার নীলমণি দুটো চাঁদের আলোয় ঝিকমিক করছিল। সে খুব শান্ত আর মায়াবী গলায় বলল, তোর সাথে থাকতে থাকতে আমি তো খারাপ ভালোর সীমানা ভুলে গেছি রে ইমরান। আমার কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। আমি এই যে তোর বুকে মাথা রেখেছি, আমার খুব শান্তি লাগছে। আমি বললাম, কিন্তু আমি তো মানুষ আর তুমি পড়ি। সে আমার কথা শেষ করতে না দিয়ে পেটের ওপর রাখা হাত দিয়ে একটু জোরে জড়িয়ে ধরে বলল, মানুষ না পড়ি সেটা বড় কথা নয় ইমরান। আমি তোর হৃদস্পন্দন শুনতে পাচ্ছি, ওটা তো আর মিথ্যে নয়। তুই যেমন আমাকে আগলে রাখিস, আমি জানি তুই আমাকে কখনো ভুল বুঝবি না। তুই বেশি কথা বলিস না তো, আজ এইভাবেই থাক। আমি আর না বলতে পারলাম না। ঘরের ভেতর তখন এক অদ্ভুত নিস্তব্ধতা,
শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মেঘনা হঠাৎ আমার শার্টের বোতাম নিয়ে খুঁতখুঁত করতে শুরু করলো। সে ফিসফিস করে বলল, ইমরান, তোর হার্টবিট এত জোরে বাজছে কেন? মনে হচ্ছে ভেতরে কেউ জিলাপি ভাজার ড্রাম বাজাচ্ছে। আমি হাসব না লজ্জা পাপ বুঝতে পারলাম না। আমি বললাম, এর জন্য দায়ী তো তুমি। তুমি পাশে থাকলে তো আর হার্টবিট স্বাভাবিক থাকে না। মেঘনা একটা দুষ্টু হাসি দিয়ে আমার বুকে মুখ গুজে দিয়ে বলল, থাক, বেশি পাম দিতে হবে না। এখন চুপচাপ ঘুমা, কাল সকালে কিন্তু মার আগে উঠে সব ঠিকঠাক করতে হবে। মা যদি দেখে এই অবস্থায়, তবে বলবে, বৌমা তো দেখি আমার ছেলেকে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। সে রাতে বুঝলাম, পরিদের ভালোবাসা আর দুষ্টুমি দুটোই অনেক গভীর। একদিকে সে আমাকে নিয়ে টিকটকে নাচাতে চায়, অন্যদিকে সে আমার বুকেই তার সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পায়। ঘরের নিস্তব্ধতায় মেঘনার কান্নার সুরটা আমার হৃদয়ে গিয়ে বিঁধছিল। সে আমার বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, ইমরান, আমি যদি কোনোদিন হুট করে পরিদের দেশে চলে যাই, তুই কি অনেক কষ্ট পাবি? কথাটা শুনেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ওর মুখটা আলতো করে তুলে ধরে বললাম, কেন চলে যাবে মেঘনা? তুমি তো জানো তোমাকে ছাড়া আমার এই ঘর, এই জীবন কতটা শূন্য হয়ে যাবে। তুমি কি আমাকে একা ফেলে যেতে পারবে? মেঘনার চোখে টলমল করছিল জল। সে কান্না ভেজা গলায় বলল, আসলে আমি তোর কেউ না ইমরান, আমি ভিনদেশের এক অতি প্রাকৃত প্রাণী। আমি তোকে অনেক ভালোবাসি, তোকে ছেড়ে যেতে আমার এক মুহূর্তের জন্য ইচ্ছে হয় না। কিন্তু আমি জানতাম না তুই আমাকে ভালোবাসতে পারবি কি না। বিশ্বাস কর ইমরান, আমার এই ছোট্ট মনটা শুধু তোকে দিয়েছি। আমি কোনোদিন অন্য কাউকে ভালোবাসতে পারবো না। ওর কথাগুলো শুনে আমার নিজের চোখের কোনো ভিজে এল। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, পাগলি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি। কটা দিন তোমার সাথে থাকতে থাকতে তুমি আমার জীবনের অংশ হয়ে গেছো। কিন্তু আমি ভয়ে তোমাকে বলতে পারিনি। ভয় হতো যদি তুমি এই কথা শুনে আমাকে ছেড়ে চিরতরে চলে যাও। আমার স্বীকারোক্তি শুনে মেঘনা এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর সে তার দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। কান্নার বদলে এবার তার মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখল। সে ফিসফিস করে বলল, ইমরান, তোর এই ভালোবাসা আমাকে আটকে দিল। এখন আর পরিদের দেশের রাজপ্রাসাদও আমাকে টানবে না। আমি তোর কাছেই থাকবো। তোর এই সাধারণ অভাবের সংসারে তোর পরিবউ হয়েই সারা জীবন কাটিয়ে দেব। চাঁদের আলো তখন জানালার ফাঁক দিয়ে আমাদের দুজনের ওপর এসে পড়ছে। পরিদের দেশের মায়া আর মানুষের হৃদয়ের ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গেল। আমি অনুভব করলাম, মেঘনা শুধু একটা পরী নয়, সে এখন আমার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। সেদিন রাতে আমরা আর কোনো টিকটক বা দুষ্টুমি করিনি। শুধু পাশাপাশি বসে আগামীর স্বপ্ন বুনেছি, যেখানে কোনো ভয় নেই, শুধু এক সমুদ্র ভালোবাসা আর আমাদের এই গোপন সুন্দর পৃথিবীটা থাকবে। পরের দিন সকালবেলা রোদেলা সকালে মা উঠোনে বসে রোদে পিঠ দিয়ে চাল ঝাড়ছিলেন। মেঘনা রান্নাঘর থেকে মার জন্য আদা চা নিয়ে এল। আমি পা টিপে টিপে মার পাশে গিয়ে বসলাম। মেঘনা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, ওর চোখগুলো এখনো কাল রাতের কান্নায় একটু লালচে হয়ে আছে। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, মা, একটা কথা ছিল। মা চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন, কি রে ইমরান? মুখ দেখে মনে হচ্ছে বড় কোনো খবর দিবি। আমি মেঘনার হাতটা ধরলাম। মেঘনা তখন লজ্জায় মাথা নিচু করে আছে। আমি বললাম, মা, মেঘনার কথা তো তোমাকে আগেই বলেছি। আমাদের সত্যিই বিয়ে হয়ে গেছে। ও মা বাবা হারা একটা মেয়ে, এই পৃথিবীতে ওর আর কেউ নেই। আমি চাই ও আমাদের এই ঘরেই আমার অর্ধাঙ্গিনী হয়ে সারা জীবন থাকুক। তুমি কি মেঘনাকে তোমার নিজের মেয়ের মতো করে আপন করে নেবে মা? মা কিছুক্ষণ আমাদের দুজনের হাতের দিকে তাকিয়ে রইলেন। তারপর একমুখ হাসি নিয়ে মেঘনার মাথায় হাত রাখলেন। মা বললেন, ইমরান, মা কি কখনো নিজের চোখের ভুল ধরে? আমি যে প্রথম দিনই মেঘনাকে দেখে বুঝেছি ও সাধারণ কোনো মেয়ে না। ওর মায়া, ওর কাজ, সবই একদম রাজকন্যার মতো। ও যদি আমার ঘরের লক্ষ্মী হয়ে থাকতে চায়, তবে আমার চেয়ে খুশি আর কেউ হবে না রে। মা মেঘনাকে কাছে টেনে নিয়ে বললেন, বৌমা, ইমরানের মতো পাগল ছেলেকে সামলাতে অনেক ধৈর্য লাগে। তুই এ বাড়িতে এসেছিস, আমার অন্ধকার ঘরটা আলোয় ভরে গেছে। তোকে আমি কখনো পর ভাবব না। মেঘনা মার কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরল। আমি দেখলাম মেঘনার চোখ দিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে মার শাড়িতে পড়ল।
তবে এটা কষ্টের জল নয়, এটা চরম সুখের। আমি মনে মনে ভাবলাম, মা, তুমি জানলে না তোমার বৌমা আসমান থেকে উড়ে এসেছে, কিন্তু তুমি ওকে যে ভালোবাসা দিলে সেটা আকাশের চেয়েও বড়। মেঘনা চুপি চুপি আমার দিকে তাকিয়ে ইশারা করল। তার চোখে সেই চেনা দুষ্টুমি আবার ফিরে এসেছে। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, ইমরান, মা যেহেতু রাজি হয়ে গেল, এখন কি মার সাথে একটা ফ্যামিলি রিল বানানো যায় না? মার আশীর্বাদ পাওয়ার ভিডিওটা দিলে তো একদম ট্রেন্ডিংয়ে চলে যাবে। আমি হেসেই বললাম, তুমি আর শোধরালে না মেঘনা। তবে আজ থাক, আজ আমরা শুধু মার এই সুন্দর হাসিটুকুই উপভোগ করি। মায়ের আশীর্বাদ পেয়ে মেঘনা যেন খুশিতে আত্মহারা। আমি যখন বললাম যে গ্রামবাসীদের জানিয়ে বড় করে আমাদের বিয়ের অনুষ্ঠান হবে, তখন মায়ের চোখ খুশিতে চিকচিক করে উঠল। মা বললেন, ঠিক বলেছিস ইমরান, আমার এক ছেলে, তার বিয়েটা এমন লুকিয়ে হবে কেন? কালই তোদের বিয়ের উৎসব হবে, আমি গ্রামের সবাইকে দাওয়াত দেব। মায়ের কথা শুনে মেঘনা দৌড়ে গিয়ে লাল টুকটুকে শাড়ি পরা অবস্থায় মাকে জড়িয়ে ধরল। মা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, লক্ষ্মী বৌমা আমার, তোর কোনো চিন্তা নেই, আমি তোকে আজ থেকে আগলে রাখবো। মেঘনা এবার মায়ের কোল থেকে সরে এসে আমার দিকে তাকাল। তার চোখে জল আর মুখে হাসি। সে হুট করে সবার সামনেই আমাকে জড়িয়ে ধরল। আমি একটু লজ্জা পেলেও ওর আবেগের তীব্রতা বুঝতে পারছিলাম। সে আমার কানে কানে ফিসফিস করে বলল, ইমরান, আমি জানতাম না মানুষের ভালোবাসা এত সুন্দর হয়। আমার পরিদের দেশের সব জাদু এই ভালোবাসার কাছে হার মেনে গেছে। বিয়ের আগের রাতের প্রস্তুতি। পরদিন বিয়ে, তাই গ্রামে ধুম পড়ে গেছে। করিম চাচা মিষ্টির দায়িত্ব নিলেন। তিনি আমাকে চুপি চুপি এসে বললেন, কিরে ইমরান, তোর বৌমা কি সেই রাতের নীল শাড়ি পরা মেয়েটা? আমি কিন্তু সব বুঝি বাপ, তবে চিন্তা করিস না, আমি কাউকে কিছু বলবো না। আমি চাচাকে কৃতজ্ঞতা জানিয়ে জড়িয়ে ধরলাম। ওদিকে মেঘনা কিন্তু তার টিকটকার সত্তা ভুলল না। সে আমাকে আড়ালে ডেকে বলল, ইমরান, কাল তো আসল বিয়ে। আমার লাল বেনারসি শাড়ি আর তোর পাঞ্জাবি পরা একটা ওয়েডিং কাপল ভিডিও চাই। আর শোন, আমি কিন্তু জাদুমন্ত্র দিয়ে আকাশ থেকে ফুলের বৃষ্টি নামাব, তুই শুধু ওটা ড্রোন দিয়ে শ্যুট করার মতো করে ভিডিও করিস। আমি হাসতে হাসতে বললাম, পাগলি, ফুলের বৃষ্টি হলে তো মানুষ ভয় পাবে, বরং তুমি তোমার বন্ধুদের বলো আড়ালে থেকে ফুল ছিটাত। মেঘনা একটা দুষ্টু হাসি দিয়ে বলল, আচ্ছা বাবা, তাই হবে। তবে মনে রাখিস, কালকের ভিডিওটা কিন্তু আমার আইডির সবচেয়ে বড় হিট হতে হবে। রাত গভীর হওয়ার সাথে সাথে আমি অনুভব করলাম, কালকের দিনটা শুধু একটা বিয়ের অনুষ্ঠান নয়, এটা একটা মানুষ আর পরীর চিরস্থায়ী মিলনের সাক্ষী হয়ে থাকবে। মেঘনা আর ডানা মেলে উড়তে চায় না, সে এখন আমার কুঁড়ে ঘরের মায়ায় বাঁধা পড়ে গেছে। ইমরান ভাই, বিয়ের আসরে মেঘনা পরীর কোনো নতুন জাদু কি প্রকাশ পেয়ে যাবে? বিয়ের আগের রাত। পুরো গ্রাম শান্ত হয়ে গেছে, শুধু আমাদের উঠোনে প্যান্ডেল খাটানোর ঠুকঠাক শব্দ শোনা যাচ্ছিল। আমি আর মেঘনা চুপি চুপি জলাশয়ের ধারের সেই পুরনো আম গাছটার নিচে গিয়ে বসলাম। কাল থেকে সে আর পরিচয়ে নয়, বরং এই গ্রামের মানুষের কাছে ইমরানের বউ হিসেবে পরিচিত হবে। মেঘনা আলতো করে আমার বুকে মাথা রাখল। চারপাশের জোনাকিগুলো যেন আজ ওর খুশিতে একটু বেশি জ্বলছে। সে আমার শার্টের একটা বোতাম নিয়ে নাড়াচাড়া করতে করতে খুব নিচু গলায় বলল, ইমরান, কাল থেকে আমাদের এক নতুন জীবন শুরু হবে, তাই না? আমি ভাবতেই পারছি না, আমি আসমানের মেঘ ছেড়ে তোর এই মাটির ঘরে পাকাপাকিভাবে ঠাঁই পাচ্ছি। আমি ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি কি ভয় পাচ্ছ মেঘনা? মানুষের জীবন তো পরীদের মতো জাদুকরী নয়, এখানে অভাব আছে, কষ্ট আছে। মেঘনা আমার বুকের ওপর থেকেই মাথা তুলে আমার চোখের দিকে তাকাল। তার চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি। সে বলল, না রে ইমরান, আমি ভয় পাচ্ছি না, বরং আমি খুব খুশি। তোর ওই ছোট ঘরটা, মার ওই মায়াবী হাসি, আর তোর হাতের বানানো মিষ্টির সুগন্ধ, এসবের মাঝেই আমি আমার স্বর্গ খুঁজে পেয়েছি। আমি চাই কালকের পর থেকে আমি আর ডানা মেলব না। আমি তোর সাধারণ এক ঘরণী হয়ে থাকতে চাই, যে তোর জন্য ভাত রাঁধবে আর তোর অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকবে। আমি ওর কপালে একটা চুমু খেয়ে বললাম, তুমি আমার জন্য যা করছো মেঘনা, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন তোমাকে এভাবেই আগলে রাখবো। মেঘনা এবার একটু হাসল, সেই চেনা দুষ্টুমিটা আবার ফিরে এল ওর চোখে। সে আমার কানে কানে বলল, আচ্ছা ইমরান, বিয়ের পর কি আমি সাবিতা ভাবি গ্রামের বড়দের সম্বোধন স্টাইলে শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে চলবো?
সবাই যখন আমাকে ভাবি বলে ডাকবে, তখন কিন্তু আমার খুব লজ্জা লাগবে। আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ, তুমি তো এখন এই বাড়ির বড় বউ। সবাই তোমাকে সম্মান করবে। মেঘনা আমার বুকে আবার মাথা গুঁজে দিয়ে বলল, তুই যা বলবি তাই হবে। তবে মনে রাখিস, সাবিতা ভাবি সাজলেও আমি কিন্তু তোর সেই পাগলি টিকটকার পরেই থাকবো। মাঝে মধ্যে কিন্তু চুপি চুপি আমাকে নিয়ে ভিডিও করতে হবে, না হলে কিন্তু আমি আবার আকাশে উড়াল দেব। আমরা দুজনে মিলে রাতের আকাশের দিকে তাকিয়ে আগামীর রঙিন দিনগুলোর কথা ভাবছিলাম। কালকের সূর্য ওঠার সাথে সাথে আমাদের এক অদ্ভুত আর সুন্দর ভালোবাসার গল্প এক নতুন পূর্ণতা পাবেছি। বিয়ের ধকল শেষে মেহমানরা বিদায় নিয়েছে। মা পরম মমতায় মেঘনাকে বরণ করে ঘরে তুলে দিয়েছেন। রাত তখন গভীর। আমরা দুজনে ঘরে এসে রাতের খাবার খেয়ে নিলাম। মা বারবার বলছিলেন, বৌমা, আজ অনেক ধকল গেছে তোর ওপর দিয়ে, এবার বিশ্রাম নে। ঘরে এসে আমি যখন একটু ক্লান্ত বিছানায় গা এলিয়ে দিলাম, মেঘনা তার লাল বেনারসির আঁচলটা সামলে নিয়ে আমার পাশে এসে বসল। ঘরের কোণে জ্বালানো মোমবাতির আলোয় ওকে আজ অপার্থিব সুন্দর লাগছিল। আমি ফোনটা হাতে নিয়েছিলাম জাস্ট একবার শেষ করা ভিডিওগুলো দেখার জন্য, কিন্তু মেঘনা আলতো করে আমার হাত থেকে ফোনটা সরিয়ে পাশে রেখে দিল। সে কোনো কথা না বলে আমার বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। আমি ওর চুলে হাত বুলিয়ে দিতেই সে আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি নিচু গলায় বললাম, মেঘনা, আজ থেকে তুমি সত্যিই আমার ঘরের মানুষ। মাঝে মধ্যে বিশ্বাসই হতে চায় না যে আমার মতো এক সাধারণ মিষ্টির কারিগরের জীবনে তোমার মতো এক রূপবতী পরী আসবে। মেঘনা আমার গায়ের পাঞ্জাবির বোতাম নিয়ে খেলতে খেলতে বলল, তুই নিজেকে সাধারণ বলিস না ইমরান। তোর এই সাধারণত্বের মাঝেই তো আমি আমার জীবন খুঁজে পেয়েছি। বড় বড় রাজপ্রাসাদের চেয়ে তোর এই ছোট ঘরটাতে আমার বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। আমি ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। মেঘনা তখন আমার চোখের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। সে ফিসফিস করে বলল, ইমরান, আজ কিন্তু কোনো টিকটক নেই, কোনো ভিডিও নেই। আজ শুধু তুই আর আমি। আজ থেকে আমি শুধুই তোর মেঘনা, কোনো পরী নই। আমি ওর চিবুকটা ছুঁয়ে দিয়ে বললাম, তুমি আমার পরী, আমার বউ, সবই। আমি তোমাকে কথা দিচ্ছি, এই বুকের ভেতর তোমায় আজীবন এভাবেই আগলে রাখবো। মেঘনা দুষ্টুমি করে আমার নাকের ডগায় তার নাক ঘষে দিয়ে বলল, শোন, কাল সকালে কিন্তু মার আগে আমার ঘুম ভাঙাতে হবে। বৌমা হিসেবে প্রথম দিন মা যেন বলতে না পারে যে তার বৌমা খুব অলস। আমি হাসতে হাসতে ওকে নিজের বাহুবন্দি করলাম। বাইরের নিঝুম রাত আর ঘরের ভেতর আমাদের এই নতুন জীবনের প্রথম প্রেম, সব মিলিয়ে জীবনটা যেন এক সার্থক রূপকথা হয়ে ধরা দিল। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। রাতের নিস্তব্ধতায় চারপাশ ডুবে গেছে। বাসর ঘরটা মা খুব সুন্দর করে সাজিয়েছেন, চারিদিকে বেলি আর রজনীগন্ধার সুবাস। আমি ঘরে ঢুকে দেখি মেঘনা ঘোমটা টেনে বিছানার এক কোণে বসে আছে। লাল বেনারসিতে তাকে অপার্থিব সুন্দর লাগছে। আমি কাছে যেতেই মেঘনা সলজ্জ ভঙ্গিতে আমাকে সালাম করতে গেল। আমি তাড়াতাড়ি ওর হাত দুটো ধরে ফেললাম, ওকে সালাম করতে দিলাম না। আদরের সাথে ওকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। আজ থেকে ও আর আমার সেই দুষ্টু টিকটকার পরী নয়, ও আমার ঘরণী। আমি ওকে আর তুই বলে সম্বোধন করতে পারলাম না, মন থেকেই তুমি বেরিয়ে এল। মেঘনা আমার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, ইমরান, আজ আমাদের জীবনের সবচেয়ে বড় দিন। চলো, নতুন জীবন শুরু করার আগে আমরা 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ি। আল্লাহ যেন আমাদের এই অসম্ভবের মিলনকে সারা জীবন শান্তিতে রাখেন। আমি অবাক হলাম ওর কথা শুনে। যে পরী একসময় টিকটক নিয়ে মেতে থাকতো, আজ সে কতটা শান্ত আর গভীর। আমরা দুজনে মিলে পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা জানালাম। নামাজ শেষে আমি মেঘনার হাত ধরে আবার বিছানায় বসিয়ে দিলাম। চাঁদের আলো আর মোমবাতির আভায় ওর মুখটা আজ নূরের মতো উজ্জ্বল লাগছিল। আমি ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, মেঘনা, এতদিন তুমি ছিলে আকাশের পরী, আর আজ থেকে তুমি আমার মাটির ঘরের আলো। চলো, আজ থেকে আমরা আমাদের নতুন জীবনের পথ চলা শুরু করি। মেঘনা আমার কাঁধে মাথা রেখে খুব আস্তে করে বলল, আমি আমার ডানাগুলো আজ বিসর্জন দিলাম ইমরান। তোমার এই ভালোবাসা আর সম্মানের কাছে আমি চিরকাল বন্দী হয়ে থাকতে চাই। আজ থেকে আমি শুধু তোমার। বাইরের আম গাছটার ওপর জোনাকিরা তখনও মিটিমিটি জ্বলছিল, হয়তো তারা তাদের সঙ্গিনীকে বিদায় জানাচ্ছিল। কিন্তু আমাদের ঘরে তখন এক নতুন ভোরের অপেক্ষা। আমি মেঘনাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। আমাদের সেই খুনসুটি, সেই লুকোচুরি আর টিকটকের পাগলামিগুলো এখন এক গভীর ভালোবাসায় রূপ নিল। এভাবেই শুরু হলো ইমরান,
আর তার মেঘনা পরীর এক অদ্ভুত সুন্দর আর শান্তিময় সংসার জীবন। বিয়ের পরের দিন সকাল, আমি আড়মোড়া ভেঙে যখন চোখ মেললাম, দেখি জানালার ফাঁক দিয়ে আসা রোদে ঘরটা ঝলমল করছে। পাশে তাকিয়ে দেখি মেঘনা নেই। ধড়ফড় করে উঠে বসতেই দেখি সে ঘরের এক কোণে দাঁড়িয়ে আলতো করে চুলে চিরুনি চালাচ্ছে। পরনে একটা হালকা গোলাপি শাড়ি, কপালে ছোট একটা টিপ। সে আমাকে উঠতে দেখে মিষ্টি করে হেসে বলল, উঠে গেছেন? আপনি বড্ড বেশি ঘুমান কিন্তু। মা তো সেই কখন উঠে ঠাকুর ঘরে গেছেন। আমি অবাক হয়ে তাকালাম। আরে, তুমি আমাকে আপনি বা তুমি করে বলছো যে? কাল তো তুই ছিলে। মেঘনা একটু লজ্জা পেয়ে মুখটা নিচু করে বলল, কেন? এখন তো আমি আপনার স্ত্রী। বাড়ির সবার সামনে তো আর ওভাবে বলা যায় না। আপনাকে সম্মান দেওয়া তো আমার দায়িত্ব। কিন্তু তার এই ভালো মেয়ে সাজ বেশিক্ষণ টিকল না। মা যখন রান্নাঘরে নাস্তা বানাতে গেলেন, তখন মেঘনা হুট করে আমার ঘরে এসে আমার কানের কাছে মুখ নিয়ে এল। তার চোখে সেই পরিচিত শয়তানি ঝিলিক। সে ফিসফিস করে বলল, কিরে ইমরান, তুই কি ভাবলি? তুই বললেই আমি সারা জীবন ভালো হয়ে থাকবো? যখন কেউ থাকবে না, তখন তুই আমার সেই পুরনো বন্ধু ইমরানই থাকবি। বলেই সে আমার নাকের ডগায় একটা টিপ দিয়ে এক চুটকিতে অদৃশ্য হয়ে রান্নাঘরে চলে গেল। আমি থমকে গেলাম, পরীর মায়া তো এখনো যায়নি। রান্নাঘরে গিয়ে দেখি আরেক কাণ্ড। মা মেঘনাকে শেখাচ্ছেন কিভাবে রুটি বেলতে হয়। মেঘনা খুব মন দিয়ে দেখছে। মা আড়ালে যেতেই সে তার জাদুকরি আঙুলের ইশারায় রুটিটাকে একদম নিখুঁত গোল করে ফেলল। আমি দরজায় দাঁড়িয়ে হাসতেই সে আমাকে চোখ রাঙিয়ে শাসাল। দুপুরে খাবার সময় মেঘনা খুব শান্তভাবে মায়ের সেবা করল। মা তো খুশিতে গদগদ। কিন্তু আমি যখন ডাল নিতে গেলাম, মেঘনা বাটিটা সরিয়ে দিয়ে নিচু গলায় বলল, ইমরান, এই ডাল আমি রেঁধেছি, একটু বেশি করে খা, নইলে কিন্তু রাতে তোর ফোনের পাসওয়ার্ড বদলে দেব। মা বললেন, বৌমা, কিছু বললে নাকি? মেঘনা একদম নিষ্পাপ মুখে বলল, না মা, বলছিলাম যে আপনার ছেলের ডালে বোধহয় একটু লবণ কম হয়েছে। খাওয়ার পর আমরা যখন একা হলাম, সে আমার হাত ধরে টানতে টানতে বারান্দায় নিয়ে গেল। সে আবদার করল, শোন, অনেকদিন নতুন কোনো ভিডিও আপলোড করা হয়নি। আজ আমরা নিউলি ওয়েড কাপল, নবদম্পতি হিসাবে একটা ভিডিও করব। তবে খবরদার, মা যেন না দেখে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, মেঘনা, তুমি কি কোনোদিন শুধরাবে না? সে আমার বুকে মাথা রেখে হাসতে হাসতে বলল, না রে ইমরান, তোকে জ্বালানো আর তোকে ভালোবাসা, এই দুটোই তো আমার প্রধান কাজ। ইমরান ভাই, মেঘনার এই তুমি আর তুই এর লুকোচুরি তো বেশ মজার। একদিকে সে মায়ের আদর্শ বৌমা, অন্যদিকে আপনার সেই দুষ্টু খেলার সাথী। এরপর কি মেঘনা রান্না বান্না নিয়ে কোনো জাদুকরি বিপত্তি ঘটিয়ে ফেলবে? নাকি গ্রামের অন্য কোনো ভাবির সাথে তার টিকটক প্রতিযোগিতা শুরু হবে?
ইমরান ভাই, বিয়ের পরের সকাল মানেই তো এক অন্যরকম অনুভূতি। চলুন দেখি সারের প্রথম দিনের সেই মজার আর মিষ্টি ঘটনা। বিয়ের পরের দিন সকাল। আমি আড়মোড়া ভেঙে যখন চোখ মেললাম, দেখি জানালার ফাঁক দিয়ে আসা রোদে ঘরটা ঝলমল করছে। পাশে তাকিয়ে দেখি মেঘনা নেই। ধরফর করে উঠে বসতেই দেখি সে ঘরের এক কোণে দাঁড়িয়ে আলতো করে চুলে চিরুনি। তিনি বড্ড বেশি ঘুমান কিন্তু। মা তো সেই কখন উঠে ঠাকুর ঘরে গেছেন। আমি অবাক হয়ে তাকালাম। আরে, তুমি আমাকে আপনি বা তুমি করে বলছো যে? কাল তো তুই ছিলে। মেঘনা একটু লজ্জা পেয়ে মুখটা নিচু করে বলল, কেন? এখন তো আমি আপনার স্ত্রী। বাড়ির সবার সামনে তো আর ওভাবে বলা যায় না। আপনাকে সম্মান দেওয়া তো আমার দায়িত্ব। কিন্তু তার এই ভালো মেয়ে সাজ বেশিক্ষণ টিকল না। মা যখন রান্নাঘরে নাস্তা বানাতে গেলেন, তখন মেঘনা হুট করে আমার ঘরে এসে আমার কানের কাছে মুখ নিয়ে এল। তার চোখে সেই পরিচিত শয়তানি ঝিলিক। সে ফিসফিস করে বলল, কি রে ইমরান, তুই কি ভাবলি? তুই বললেই আমি সারা জীবন ভালো হয়ে থাকবো? যখন কেউ থাকবে না, তখন তুই আমার সেই পুরনো বন্ধু ইমরানই থাকবি। বলেই সে আমার নাকের ডগায় একটা টিপ দিয়ে এক চুটকিতে অদৃশ্য হয়ে রান্নাঘরে চলে গেল। আমি থমকে গেলাম, পরীর মায়া তো এখনো যায়নি। রান্নাঘরে গিয়ে দেখি আরেক কাণ্ড। মা মেঘনাকে শেখাচ্ছেন কিভাবে রুটি বেলতে হয়। মেঘনা খুব মন দিয়ে দেখছে। মা আড়ালে যেতেই সে তার জাদুকরি আঙুলের ইশারায় রুটিটাকে একদম নিখুঁত গোল করে ফেলল। আমি দরজায় দাঁড়িয়ে হাসতেই সে আমাকে চোখ রাঙিয়ে শাসাল। দুপুরে খাবার সময় মেঘনা খুব শান্তভাবে মায়ের সেবা করল। মা তো খুশিতে গদগদ। কিন্তু আমি যখন ডাল নিতে গেলাম, মেঘনা বাটিটা সরিয়ে দিয়ে নিচু গলায় বলল, ইমরান, এই ডাল আমি রেঁধেছি, একটু বেশি করে খা, নইলে কিন্তু রাতে তোর ফোনের পাসওয়ার্ড বদলে দেব। মা বললেন, বৌমা, কিছু বললে নাকি? মেঘনা একদম নিষ্পাপ মুখে বলল, না মা, বলছিলাম যে আপনার ছেলের ডালে বোধহয় একটু লবণ কম হয়েছে। খাওয়ার পর আমরা যখন একা হলাম, সে আমার হাত ধরে টানতে টানতে বারান্দায় নিয়ে গেল। সে আবদার করল, শোন, অনেকদিন নতুন কোনো ভিডিও আপলোড করা হয়নি। আজ আমরা নিউলি ওয়েড কাপল, নবদম্পতি হিসাবে একটা ভিডিও করব। তবে খবরদার, মা যেন না দেখে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, মেঘনা, তুমি কি কোনোদিন শুধরাবে না? সে আমার বুকে মাথা রেখে হাসতে হাসতে বলল, না রে ইমরান, তোকে জ্বালানো আর তোকে ভালোবাসা, এই দুটোই তো আমার প্রধান কাজ। ইমরান ভাই, মেঘনার এই তুমি আর তুই এর লুকোচুরি তো বেশ মজার। ইমরান ভাই, একদম ঠিক ধরেছেন। আমার ভুল হয়েছে। মা তো আমাদের মুসলিম পরিবারের মানুষ, তিনি তো ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করবেন। এই ভুলটুকু শুধরে নিয়ে গল্পের পরবর্তী অংশটি নিচে দিচ্ছি। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, কানে আসছিল মার সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের শব্দ। মা ফজরের নামাজ শেষ করে পাশের ঘরে বসে তিলাওয়াত করছেন। মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। পাশে তাকিয়ে দেখি মেঘনা নেই। সে অনেক আগেই উঠে পড়েছে। আমি ঘর থেকে বের হয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। এরপর রান্নাঘরের দিকে যেতেই দেখি এক অদ্ভুত দৃশ্য। মেঘনা খুব সুন্দর করে মাথায় ওড়না দিয়ে ঘোমটা টেনে উনুনের সামনে বসে আছে। সে মার জন্য চা বানাচ্ছে। আমাকে দেখেই সে চোখ বড় বড় করে তাকাল, কিন্তু মা কাছেই আছেন বলে কিছু বলল না। মা রান্নাঘরে ঢুকে বললেন, বৌমা, তুমি এত সকালে উঠেছো কেন? আজ তো তোমার রেস্ট নেওয়ার কথা ছিল। মেঘনা খুব বিনীত স্বরে বলল, না মা, ফজরের সময় আপনার তিলাওয়াতের শব্দ শুনেই আমার ঘুম ভেঙে গেল। ভাবলাম আপনার জন্য চা আর নাস্তাটা গুছিয়ে রাখি। মা খুশিতে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার ঘরের লক্ষ্মী এসেছে রে ইমরান। তোরা বস, আমি জায়নামাজটা তুলে রেখে আসছি। মা আড়ালে যেতেই মেঘনার সেই আসল রূপ বেরিয়ে এল। সে চট করে একটা খুন্তি হাতে নিয়ে আমার দিকে তাড়া করে এল। মুখটা বাঁকিয়ে ফিসফিস করে বলল, কি রে ইমরান, তুই তো দেখি কুম্ভকর্ণের বাপ। আমি এদিকে জাদুমন্ত্র দিয়ে সব আটা মেখে শেষ করে ফেললাম, আর তুই এখন আড়মোড়া ভাঙছিস? আমি হাসতে হাসতে বললাম, আরে, তুমি তো বললে এখন থেকে তুমি আপনি বলবে। মেঘনা ভেঙচি কেটে বলল, ওটা মার সামনে রে বোকা। যখন আমরা একা থাকবো, তখন তুই আমার সেই মিষ্টির কারিগর বন্ধু ইমরান। এখন চুপচাপ গিয়ে পানি নিয়ে আয়, আমি রুটি বেলছি। দুপুরে খাওয়ার পর মা যখন একটু ঘুমানোর জন্য শুয়েছেন, মেঘনা আমাকে টেনে হিঁচড়ে পেছনের বাগানে নিয়ে গেল। সে বায়না ধরল, শোন ইমরান, আমাদের তো নতুন বিয়ে হয়েছে, চলো একটা রোমান্টিক ভিডিও করি।
আমি ওড়না উড়িয়ে তোর দিকে হেঁটে আসবো, আর তুই ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর গজল বাজাবি। আমি বললাম, মেঘনা, গ্রামের মানুষ দেখলে কিন্তু জানাজানি হয়ে যাবে। সে হাসতে হাসতে বলল, আরে আমি তো পর্দা দিয়ে বাগানটা ঢেকে দিয়েছি, কেউ দেখবে না। তুই শুধু ফোনটা ধর। ভিডিও করতে গিয়ে এক হাস্যকর কাণ্ড হলো। মেঘনা যখন তার জাদুকরি ওড়না উড়িয়ে স্লো মোশনে আসছিল, তখন হঠাৎ করে একদল জোনাকি পোকা দিনের বেলাতেই কোত্থেকে যেন চলে এল। তারা মেঘনার চারপাশ দিয়ে ঘুরতে লাগলো। আমি বললাম, মেঘনা, জোনাকি সরাও, নইলে মানুষ ভাববে বাগানে আগুন লেগেছে। সে হাসতে হাসতে ভিডিওর মাঝখানে আমাকে জড়িয়ে ধরল আর বলল, ইমরান, জীবনটা কত সুন্দর তাই না? টিকটক করি আর যাই করি, তোর সাথে এই মাটির পৃথিবীতে থাকতে আমার খুব ভালো লাগছে। আমাদের এই খুনসুটি আর নতুন সংসারের দিনগুলো এভাবেই হাসি আনন্দে কাটতে লাগলো। মাঝে মাঝে মনে হয় আকাশের পরীটা আমার জীবনে এসে আমার এই সাধারণ জীবনটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিয়েছে। বিকেলের দিকে আমরা যখন বাগানের এক কোণে বসলাম, মেঘনা হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। তার চোখে মুখে এক অন্যরকম প্রশান্তি। সে আমার ফোনটা হাতে নিয়ে পুরনো ভিডিওগুলো দেখছিল। আমি একটু মজা করে বললাম, কি ব্যাপার মেঘনা, ভিডিওগুলো কি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে দেবে নাকি? তুমি তো এখন ভাইরাল হওয়ার জন্য পাগল। মেঘনা আমার দিকে তাকিয়ে একটা ম্লান হাসল, মাথা নেড়ে বলল, না রে ইমরান, আমি কোনোদিন এসব ভিডিও ফেসবুকে বা ইউটিউবে দেওয়ার কথা ভাবিওনি। তুই হয়তো জানিস না, আমাদের পরিদের পরিবার অনেক পর্দা মেনে চলে। আমরা সব সময় নিজেদের আড়ালে রাখতে পছন্দ করি। আমি একটু অবাক হলাম, তবে কেন ভিডিও করতে আমাকে এত জ্বালাতন করতে? মেঘনা আমার হাতটা শক্ত করে ধরে বলল, কারণ আমি চাই এই স্মৃতিগুলো শুধু আমার আর তোর কাছে থাকুক। আমি জানি না কাল কি হবে, কিন্তু যখন আমরা বুড়ো হব, তখন এই ভিডিওগুলো দেখে আমরা হাসব। এগুলো একান্তই আমাদের নিজস্ব সম্পদ। দুনিয়ার মানুষ আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো দেখুক, সেটা আমি চাই না। আমি উপলব্ধি করলাম মেঘনা আসলে কতটা পর্দানসীন আর শালীন। সে তার ঐতিহ্যকে ভোলেনি। সে শুধু আমার সাথে কিছুটা আনন্দ করার জন্য আর স্মৃতির পাতাগুলো ভরিয়ে রাখার জন্য এই খুনসুটিগুলো করত। সেদিন সন্ধ্যায় মা যখন আমাদের ডাকলেন, মেঘনা চট করে তার মাথায় বড় করে ওড়নাটা টেনে দিল। সে এখন আর শুধু টিকটকার পরি নয়, সে এখন এক পর্দানসীন আদর্শ গৃহবধূ। তার আভিজাত্য আর লজ্জা দেখে আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। সে রাতে আমরা যখন ঘরে ফিরলাম, মেঘনা আমাকে বলল, ইমরান, ভিডিও করা থাকুক, কিন্তু আজ থেকে আমি তোর সংসারের কাজে আরও বেশি মন দেব। মা অনেক বৃদ্ধ হয়েছেন, তাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমি মনে মনে হাসলাম। আমার পরিবউ শুধু রূপেই অনন্য নয়, তার মনটা আরও অনেক বেশি শুদ্ধ। দুনিয়ার কাছে সে হয়তো সাধারণ এক গ্রাম্য মেয়ে, কিন্তু আমার কাছে সে হীরের টুকরো এক পর্দাশীল স্ত্রী। ইমরান ভাই, মেঘনার এই পর্দানসীন রূপ আপনার সংসারকে আরও মর্যাদাবান করে তুলল। সময় যেন ডানামেলা পাখির মতো উড়ে গেল। আমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেছে। মেঘনা এখন আর এই বাড়ির শুধু বৌমা নয়, সে এখন এই বাড়ির প্রাণ। তার সেই জাদুকরী চঞ্চলতা এখন শান্ত এক স্নিগ্ধতায় রূপ নিয়েছে। সে এখন অনেক পর্দানসীন, মার সাথে মিলে ঘরের সব কাজ সামলায়। মা অসুস্থ থাকলে সে পরম মমতায় মার সেবা করে। একদিন বিকেলে আমি মিষ্টির দোকান থেকে বাড়ি ফিরলাম। ঘরে ঢুকতেই দেখি মেঘনা জানালার পাশে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে এক অদ্ভুত আভা। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে মেঘনা, আজ তোমাকে এত চুপচাপ লাগছে কেন? সে আমার দিকে তাকিয়ে মায়াবী এক হাসি দিল। তার চোখে খুশির জল। সে আমার হাতটা আলতো করে ধরে তার পেটের ওপর রাখল। খুব ফিসফিস করে বলল, ইমরান, আমাদের ঘরে নতুন অতিথি আসছে। আমি মা হতে চলেছি। কথাটা শুনে এক মুহূর্তের জন্য আমার পৃথিবীটা থমকে গেল। খুশিতে আমার বুকটা ভরে উঠল। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, সত্যি বলছো মেঘনা? এটা কি সত্যি? মেঘনা আমার বুকে মাথা রেখে কান্না ভেজা গলায় বলল, হ্যাঁ রে ইমরান, আমি যখন পড়েছিলাম তখন জানতাম না মানুষের জন্ম নেওয়ার আনন্দটা এত বড়। আল্লাহ আমাদের ডাক শুনেছেন। আমাদের ভালোবাসার এক টুকরো অংশ এখন আমার ভেতরে বেড়ে উঠছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। এই 2 বছর আমরা অনেক সুখে ছিলাম, কিন্তু এই খবরটা যেন আমাদের সেই সুখকে পূর্ণতা দিল। আমি ভাবছিলাম মার কথা।
মা যখন শুনবেন যে তিনি দাদি হতে চলেছেন, তিনি খুশিতে কি করবেন? মেঘনা আমাকে চুপি চুপি বলল, ইমরান, এই খুশির খবরটা কিন্তু আমরা শুধু নিজেদের কাছেই রাখবো না, মাকে আজই বলবো। তবে শোন, আমাদের সন্তান যখন বড় হবে, তাকে কিন্তু আমি কোনো জাদুমন্ত্র শেখাব না। আমি চাই সে তোর মতো সৎ আর পরিশ্রমী একজন মানুষ হোক। আমি মেঘনার কপালে চুমু খেয়ে বললাম, সে যা হোক, সে হবে আমাদের মায়ার ফসল। তুমি বিশ্বাস করো মেঘনা, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সে রাতে আমাদের ঘরে কোনো ভিডিও করা হয়নি, কোনো দুষ্টুমি হয়নি। শুধু ছিল দুজন মানুষের আগামীর স্বপ্ন আর এক অনাগত শিশুর জন্য এক বুক ভালোবাসা। মেঘনা পরি আজ পুরোপুরি এক মানবী, এক মা যার পায়ের নিচে এখন জান্নাত বিছানো। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের ঘরে এল এক টুকরো জান্নাতের নূর। মেঘনার কোল আলো করে আমাদের একটা কন্যা সন্তান হলো। মেয়েটা দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে, সেই মায়াবী চোখ আর দুধে আলতা গায়ের রং। মা নাতনিকে কোলে নিয়ে খুশিতে কেঁদে ফেললেন। তিনি বারবার বলছিলেন, ইমরান, এ তো কোনো সাধারণ শিশু নয়, এ তো দেখছি পূর্ণিমার চাঁদ আমার ঘরে নেমে এসেছে। আমি আর মেঘনা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। আমরাই শুধু জানি, এই শিশুটির ধমনীতে অর্ধেক বইছে মানুষের রক্ত, আর অর্ধেক পরিদের দেশের মায়া। আমরা আমাদের এই কলিজার টুকরোর নাম রাখলাম নীলিমা। নীলিমা আসার পর আমাদের সংসারটা যেন এক জীবন্ত রূপকথা হয়ে উঠল। মেঘনা এখন এক মুহূর্তের জন্য নীলিমাকে কাছ ছাড়া করে না। তবে নীলিমা হওয়ার কিছুদিন পর এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি মাঝরাতে উঠে দেখি, নীলিমার দোলনাটা মেঝের ওপর নেই, সেটা বাতাসের ওপর স্থির হয়ে ভাসছে। আর তার চারপাশে ছোট ছোট রূপালী আলোর কণা খেলা করছে। মেঘনা পাশে বসে নীলিমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। আমি অবাক হয়ে তাকাতেই মেঘনা ফিসফিস করে বলল, ভয় আমি অবাক হয়ে তাকাতেই মেঘনা ফিসফিস করে বলল, ভয় পাস না ইমরান। পরীদের দেশ থেকে নীলিমার নানু আর খালামণিরা এসেছিল ওকে আশীর্বাদ করতে। ওরা এই রূপালী আলোর চাদরটা ওর জন্য উপহার দিয়ে গেছে, যা ওকে সারা জীবন সব বিপদ থেকে আগলে রাখবে। আমি নীলিমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে ভাবলাম, এই মেয়েটি বড় হয়ে যখন জানবে তার মা আকাশ থেকে আসা এক পরী, তখন সে কতটা অবাক হবে। তবে মেঘনা এখন অনেক বদলে গেছে। নীলিমার জন্য সে তার জাদুকরী চপলতা বিসর্জন দিয়ে একজন আদর্শ মা হয়ে উঠেছে। সে নীলিমাকে ঘুম পাড়ানোর সময় নিচু গলায় কোনো পরীদের দেশের গান গায় না, বরং মার শেখানো সুন্দর সব ছড়া আর দোয়া পড়ে শোনায়। 2 বছর আগের সেই চঞ্চল পরী আজ নীলিমার মা হিসেবে এক পূর্ণতা পেয়েছে। আমাদের ছোট সংসারটা এখন নীলিমার হাসিতে আর মার দোয়াতে ভরে থাকে। সময় যেন ডানা মেলে উড়ে গেল। আমাদের নীলিমা এখন 5 বছরের এক চঞ্চল রাজকন্যা। ও যখন প্রথমবার আমাদের মা আর বাবা বলে ডাকল, আমি আর মেঘনা দুজনেই আবেগপ্রবণ হয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাদের এই ছোট্ট সংসারটা নীলিমাকে ঘিরেই এখন আবর্তিত হয়। একদিন নীলিমা স্কুল থেকে ফিরে দৌড়ে এসে আমার আর মেঘনার মাঝখানে বসলো। ওর বড় বড় চোখ দুটো তখন খুশিতে চিকচিক করছে। মেঘনা ওর মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, কি হয়েছে রে মা নীলু, এত খুশি কেন আজ? নীলিমা আমাদের দুজনের হাত ধরে টেনে বলল, বাবা, মা, তোমরা জানো আজ আমি আমার একজন নতুন বান্ধবী পেয়েছি। ওর নাম আইমান। ও অনেক ভালো, আমরা আজ সারাটা দিন একসাথে খেলেছি। আইমান আমার সবচেয়ে প্রিয় বান্ধবী। মেঘনা নীলিমার কপালে চুমু খেয়ে বলল, বাহ, এটা তো খুব ভালো খবর। আইমানকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো, আমি তোমাদের জন্য মজার নাস্তা বানিয়ে দেব। নীলিমা আমাদের দুজনকে জড়িয়ে ধরে হাসতে লাগলো। আমি লক্ষ্য করলাম, নীলিমা বড় হওয়ার সাথে সাথে মেঘনা এখন আর আমাকে তুই বলে একেবারেই সম্বোধন করে না। ও এখন সব সময় আমাকে তুমি বলে ডাকে। কারণ ও চায় না ওর মুখে তুই শুনে নীলিমাও বড়দের অসম্মান করতে শিখুক। মেঘনা এখন এক আদর্শ মা, যে তার সন্তানের সামনে নিজেকে খুব শালীনভাবে উপস্থাপন করে। সেদিন রাতে নীলিমা যখন ঘুমিয়ে পড়ল, মেঘনা আমার পাশে এসে বসল। সে মুচকি হেসে ফিসফিস করে বলল, ইমরান, দেখলে তো আমাদের নীলু কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ওর মধ্যে কিন্তু আমার সেই পুরনো চঞ্চলতাটা আছে। তবে আমি চাই ও এই মাটির পৃথিবীর আদব কায়দা শিখেই বড় হোক। আমি মেঘনার হাতটা ধরলাম। 5 বছর আগে যে পরীটা আকাশ থেকে নেমে এসেছিল, সে আজ এক অসাধারণ মা। আমি বললাম, তুমিও তো অনেক বদলে গেছো মেঘনা।
নীলিমার জন্য তুমি তোমার সেই আকাশী স্বভাবগুলো একদম লুকিয়ে ফেলেছ। মেঘনা আমার কাঁধে মাথা রেখে বলল, সন্তানের চেয়ে বড় জাদুকরি তো আর কিছু নেই ইমরান। নীলিমার একটা মা ডাক আমার সব ডানা বিসর্জন দেওয়ার জন্য যথেষ্ট। এখন থেকে আমরা শুধু নীলিমার মা বাবা হয়েই এই সুন্দর পৃথিবীতে থেকে যাব। আমাদের ঘরটা তখন শান্ত, নীলিমা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি মনে মনে শুকরিয়া জানালাম, একটা রহস্যময় শুরু থেকে আমাদের জীবনটা আজ এক সুন্দর আর স্বাভাবিক ভালোবাসার গন্তব্যে এসে পৌঁছেছে। ইমরান ভাই, নীলিমার বান্ধবী আইমান কি সাধারণ কোনো মেয়ে? ছি। গল্পের শেষ কথা। প্রিয় পাঠক ও দর্শকবৃন্দ, ইমরান আর মেঘনাপরীর এই ভালোবাসার গল্পটি আপাতত এখানেই শেষ করলাম। আপনারা যদি চান তবে খুব শীঘ্রই নীলিমা আর তার সেই রহস্যময়ী বান্ধবী আইমানকে নিয়ে গল্পের সিজন 2 শুরু করব। আপনাদের ভালোবাসা আর সাড়াতেই আমাদের এই পথ চলা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই গল্পটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা এর দ্বিতীয় সিজন চান কিনা তা অবশ্যই বেশি বেশি কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন করে লেখার অনুপ্রেরণা যোগায়। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ইমরান ভাই, আপনার এই সুন্দর গল্পের সফর আমারও খুব ভালো লেগেছে। আপনিও অনেক ভালো থাকবেন। যখনই নতুন কোনো গল্পের ভাবনা মাথায় আসবে, আমি আছি আপনার পাশে। শুভ বিদায়।